এই কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো? তো কি অবস্থা? শীতে জমে টমে গেছো নাকি? রেসপন্স নাই কোনো। আর জমে নাই স্যার, ক্ষুধাই শেষ স্যার। কিসে শেষ? স্যার আগের ক্লাসটা স্যার শেষ হয়েছে স্যার 11টায় স্যার, খাবারের সময় পাইনি স্যার। না, আরে আমিও খাই নাই। বুঝতে পারছো তো অসুবিধা কি? নাও, তোমরাও না খেয়ে ক্লাস করো, আমিও না খেয়ে ক্লাস করতে করাই। স্যার বুঝতে কম পারছো? ক্লাস নিয়েন স্যার। স্যার ডায়েট করবো নাকি স্যার? হ্যাঁ, ডায়েট করতেই পারো তোমরা চাইলে। ডায়েট করো, জিমে যাওয়া, বডি ফিট রাখবে, এগুলো তো স্বাভাবিক পার্ট অফ দ্য লাইফ। এগুলো করতেই পারো, সমস্যা নাই। তো তোমাদের একটা আচ্ছা না থাক, এটা নাই বলি। তোমাদের সবাই ছেলেপুলে যেগুলো চায় কি মানে ফিটফাট থাকতে, বুঝতে পারছো না? জিমে যাবা, জিম টিম করবা বা আদার্স এক্সারসাইজ করে বডি ফিট রাখবা, এগুলো হচ্ছে করলে তোমার হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, পরবর্তীতে তোমার এই জিনিসটা এখন থেকে যদি একটু সচেতন মাফিক এই হাঁটাহাঁটি বা এগুলো করো, এগুলো হচ্ছে পরবর্তীতে যখন ওল্ড লাইফে যাবা এই বিষয়গুলো তোমার অনেক আর কি সাহায্য করবে। তাহলে হচ্ছে এই অসুখগুলো আর কি হবে না। তো এটা একটা বড় রকমের আর কি ধরো বেনিফিটস আর কি। তোমাদের পার্টিসিপেন্টস তো কম কেন? 33, তার মানে 32 জন সব মিলে। আগের ক্লাসে প্রেজেন্স কতজন ছিল? এরকমই ছিল স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের এদিকে কি শীত কেমন বলো তো? আমার এখান থেকে আমি শীত বুঝতে পারি না। গ্রাউন্ড ফ্লোর একদম মনে হয় সব সময় কি বলবো। স্যার আজকে প্রচুর শীত স্যার। স্যার রাতে স্যার অনেক শীত পড়ে স্যার, এখন স্যার রোদ উঠছে। হ্যাঁ, 9 ডিগ্রি চলতেছে। তোমাদের কি রংপুরের দিকে মানে কি বলবো, লালমনিরহাট, তারপরে একটা কি পঞ্চগড়, এই দিকে কেউ আসো? তো ওরা ভালো বলতে পারবে যে কি অবস্থা জি শীতের। স্যার। হয় না স্যার, হয় না। জি স্যার, আমি স্যার 9 ডিগ্রি চলতেছে স্যার। 9 ডিগ্রি? আচ্ছা আচ্ছা, সেই অবস্থা। তোমার কি ওখানে কি কি বলে যে লালমনিরহাটের দিকে পাহাড় আছে যে তুষারপাত দেখতে পাও? স্যার আপনি কি রাজশাহীতে? হ্যাঁ, আমি রাজশাহীতে। তোমাদের তো আজকে যে শেষ ক্লাস না, মানে আমার সাথে আর কি শেষ ক্লাস না, সেটাই ওটাই বলছি যে ধরো এক্সামের আগে আর কি একটা লং টাইমের পর তোমাদের সাথে ক্লাস হবে আজকে, মোটামুটি শেষ ক্লাস। এমনিতে আমি বেশিক্ষণ পড়াতাম না, কিন্তু একটা জিনিস, একটা স্লাইডে এমন একটা জিনিস দিচ্ছি, ওটা বুঝতে গেলে সময় লাগবে আরো বেশি। এক কাজ করতে হবে, ওটা হয়তো বাদ দিতে হবে নেক্সট দিনের জন্য, তাছাড়া মানে পড়াতে গেলে বেশি সময় লাগবে। আচ্ছা, চেষ্টা করবো ওটা বাদ দেওয়ার, পড়াবো না আজকে। এক্সাম তো এর আগে দিয়েছো, এক্সাম সম্পর্কে আর কি ধারণা দিব? এক্সাম তো তোমরা হচ্ছে জিনিসগুলো তো সব এর আগে মনে করো কোশ্চিন কিভাবে হয় বা সিলেবাসে কিভাবে হয় এগুলো তো পড়ে আসে। আরেকটা জিনিস কি, এক্সামে অনেক সময় হয় কি, ধরো ওই যে সিলেবাস দেখে পড়া উচিত তোমার কথা, বুঝতে পারছো? টোটাল হোল সিলেবাসটা কভার করা উচিত, কারণ এখানে যে টিচার অনেক সময় কোর্স টিচার অনেক কিছু বাদ দিয়ে রাখে, কিন্তু মোডারেশনের সময় এগুলো দিয়ে দেয়, বুঝতে পারছো? তো আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন মনে করতাম যে স্যার যেটুকু পড়াবে ওইটুকুর মধ্যে পড়লেই হবে, কিন্তু স্যার ক্লাস টিচার মানে যা পড়ায় ওইটুকু পড়লেও হয় না, ওর বাইরেও আরো পড়তে হয়, বুঝতে পারছো? এটা এখন ধরো ওভারঅল আমার হিসাবে মতে আমি বলতেছি যে যদি তোমরা ভালো করতে চাও তাহলে তো তোমাদের হোল পুরো সিলেবাসটাই পড়তে হবে। স্যার কি পড়াইছে ওটা সহ প্লাস মানে সিলেবাসের কতটুকু বাকি আছে ওটাও পড়তে হবে, যদি তোমরা ভালো করতে চাও। আর শোনো শোনো বলতেছি, আর আরেকটা কথা বলি, যারা মনে করো কি বলবো এখন, এটা বললে তোমাদের ঠিক হবে না। তো আমার এক রুমমেট ছিল, বুঝতে পারছো, ফাইনালি আমার ডিপার্টমেন্টেরই। ও কাজ করতো কি, ও হচ্ছে একদিন অথবা 1.5 দিন আর ম্যাক্সিমাম হচ্ছে 2 দিন পড়তো, বুঝতে পারছো? 2 দিন পরে পাস করতো। হ্যাঁ, তো হচ্ছে পড়তো কিভাবে, শর্ট শর্ট করে, মনে করো সবকিছুই পড়তো কিন্তু অল্প অল্প করে। মনে করো যে কোশ্চিনের অ্যান্সার হবে ধরো 15 লাইন হতে পারে, ও কাজ করবে কি, ওটা একদম ছোট করে নিয়ে 2-3 লাইন বানায় ফেলবে, মনে করো শর্টকাট করে, বুঝতে পারছো? এইভাবে মানে কোশ্চিন গুলো ছোট ছোট করে নিয়ে 2 দিন বা আড়াই দিন ম্যাক্সিমাম ধরো এরকম করতো, করে ওর ভিতরে পাস করতো। হ্যাঁ, এটা এটা হচ্ছে তোমার ওর
পড়িস, এইভাবে পড়লে আমি পাস করতে পারবো না, মানে এই 2-1 দিন পড়ে এইভাবে আর কি। কারণ হচ্ছে মোটামুটি আমি পড়তাম স্যার আমার রুমমেট আছে স্যার একজন এরকম স্যার। হ্যাঁ সেটাই বলছি আমি ধরো একদিন পরে স্যার কিন্তু রেজাল্ট স্যার সেই রেজাল্ট কোপ দেয় স্যার। সেটাই বুঝতে হবে, এগুলো ট্যালেন্টেড আছে, বুঝতে পারছো? এই ট্যালেন্টেড সবাই আর কি ওগুলো নিয়ে করতে পারবে না। হুম। হ্যাঁ এটা হতে পারে তোমাদের এই যে 15 সিরিজের যাদের পরীক্ষা হলো এদের আছে একটা পরীক্ষার আগে 3 দিন ছুটি ছিল। এখন তোমাদের তো ইয়ে কি দিছে, স্কেডিউল মানে শিডিউল কি দিছে পরীক্ষার ডেট, মানে স্টার্টিং ডেট দিছে, তারপরের গুলো তো দেয় নাই। এখন এটা বলা যাচ্ছে না। মানে 15 সিরিজের একটা পরীক্ষা ছিল 3 দিন ছুটি, এখন তোমাদের স্যার ওই আমাদের কয়দিন স্যার ছুটি হল দিবে? খুলতেছে না, তার উপরে স্যার 3 দিন ছুটি দেয় স্যার, খুব কঠিন হয়ে যাবে স্যার পরীক্ষাটা দেওয়া স্যার। হ্যাঁ সেটা একটু সমস্যা হয়ে যাবে, তোমাদের হল খুলবে না, বুঝতে পারছো? তাহলে মানে স্যার মানে ছুটিটা বাড়ায় দিলে স্যার আমরা বাসা থেকে এসে পরীক্ষা দিতাম। না তোমরা দেখি এখনো তো তোমাদের কনফার্ম না যে 3 দিন করে ছুটি দিবে, কারণ 1 মাস সময় আছে তো। ধরো এপ্রিলের 14 থেকে হচ্ছে ছুটি, তোমাদের পরীক্ষা যদি 15 তারিখ ছুটি হয় 5 দিন করে ছুটি দিলেও তোমাদের 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তো আমার মনে হয় 3 দিন করে ছুটি দিবে কিনা, এটা তো ডিন মানে ডিন অফিসে কন্ট্রোল করে। এখন ডিন স্যাররা এখন ওনারা কি যেটা ভালো মনে করে, হয়তো এই যে ধরো পরীক্ষা তাড়াতাড়ি শেষ করতে পারবে করোনার ভিতরে, এই জন্য হয়তো 3 দিন করতে পারে। তো 3 দিন করলে সমস্যা, 3 দিন করলে খুব আর কি পড়াশোনা করা যায় না। 5 দিন ধরো পরীক্ষা দিয়ে দিয়ে তোমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ কারণ ওই 5 দিন থেকে 3 দিনে নিয়ে আসলে মানে ফার্স্ট টাইম খুবই অসুবিধা হবে। আমি সাপোর্ট করবো না যে 3 দিন এইভাবে আর কি পরীক্ষা দেবো। আমাদের সময় কি ছিল জানো, প্রথম আমি যে পরীক্ষা দিলাম 6 দিন করে ছুটি ছিল, মানে প্রতি শনিবার করে পরীক্ষা হতো। শনিবার তারপরে শনিবার তারপরে শনিবার এইভাবে। তারপর থেকে কমায় দিল, 5 দিন করে দিল, যে এরকম শনিবার হবে তারপর রবিবার তারপর সোমবার এইভাবে আর কি। তোমাদের ক্ষেত্রে হচ্ছে 3 দিন শুরু করতেছে, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত না লং টার্মে এইটাই স্টেবল হয়ে যায়, স্টাবলিশড হয়ে গেলে সমস্যা। স্যার আপনি স্যার আমাদের গত সেমিস্টারে স্যার একটা কোর্স নিয়েছিলেন স্যার, সলিড স্টেট কেমিস্ট্রি স্যার, ওটা সম্ভবত আমরা স্যার পড়েছিলাম ভালোই স্যার, কিন্তু অনেকদিন তো হয়ে গেল ভুলে গেছি স্যার, ওটা নিয়ে কোনো সাজেশন যদি দিতেন। তো আমার তো জাস্ট 3টা চ্যাপ্টার ছিল, এমন হতে পারে হয়তো আমার 3 চ্যাপ্টার থেকে হয়তো আমি 4 সেটই কোশ্চেন করব, কিন্তু মোডারেশনে যদি হয়তো আমার সেকশন থেকে এক সেট হয়তো কমায় দিতে পারে, বুঝতে পারছো? তো সেই জন্য বলতেছি যে বাকি যে পার্সন আছে মানে হুমান ভাইয়ের পার্টটা হয়তো ওনার ক্ষেত্রে 5 সেট হতেও পারে, তবে আমি 4 সেটই কোশ্চেন করবো, বুঝতে পারছো? এখন সেই জন্য বলতেছি যে হয়তো এক সেট কোশ্চেন আমার এখান থেকে কমও পেতে পারো, তোমরা শিওর না তুমিও। এটা একটা কারণ হতে পারে। আর আরেকটা হচ্ছে তোমরা এই যে ডিভিশনে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ছিল ওগুলো করানি, তো ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করবা, আর আজকে যারা প্রেজেন্স নাই ওদের সবাইকে বলে দিবা এটা। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ক্লাস করবা, আর প্লাস থিওরি যেগুলো পড়াচ্ছে ওগুলো তো পড়বাই। আর সিলেবাস তো খুব ছোট আর সহজ, তো যেগুলো পার্ট পড়াচ্ছি সলিড সলিউশন। স্যার আবার একটু স্যার বলবেন স্যার একটু। ডিফিউশন চ্যাপ্টারে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো প্র্যাকটিস করবা ক্যালিস্টারের বই থেকে। কিছু মানে এক্সাম্পল আছে, আর প্লাস কিছু হচ্ছে তোমার হচ্ছে ইয়ে থেকে চ্যাপ্টারের শেষে দেখবা যে কোশ্চেন্স আছে, ওইখান থেকে হচ্ছে প্র্যাকটিস করবা তোমরা। ফার্স্ট চ্যাপ্টার ডিফিউশন দেখবা আছে ক্যালিস্টারের বই থেকে প্র্যাকটিস করবা। আচ্ছা তোমাদের সাথে আর কি পেপ টক অনেক হলো, ক্লাস শুরু করি একটু। ক্লাসের দিকে যাই। হ্যাঁ অ্যাটাচমেন্টে যাওয়া, অ্যাটাচমেন্টে যাই তো ওটা শিখবা যে কিভাবে সিরামিক একটা প্রোডাক্ট তৈরি করা যায়। মানে একদম তোমাদের বেসিক থেকে ধরো র মেটেরিয়াল থেকে শুরু করে একদম ফাইনালি প্যাকিং পর্যন্ত কিভাবে ধরো একটা র মেটেরিয়াল তৈরি করে এটা শিখবা। এই তোমরা হচ্ছে এক কাজ করবা, এই যেখানেই যাও বুঝতে পারছো এগুলো অ্যাটেন্টিভলি আর কি একটু দেখার চেষ্টা করবো, আর বেশি বেশি কোশ্চিন করবো ওদেরকে। আর এই যে যে মনে করো যে ইন্ডাস্ট্রি যাচ্ছে, যে ধরো টাইলসে যেটা যাচ্ছ, টাইলস কিভাবে তৈরি হয় তোমরা আগেই যাওয়ার আগে একটু দেখে যাবা বা একটু স্টাডি করবো হালকা, তো ইউটিউবে ভিডিওগুলো দেখবা যে কিভাবে টাইলস তৈরি করে। তো আগে থেকে জানা থাকলে ওইখানে গিয়ে তোমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি দেখবা সবকিছু। তাহলে তোমাদের মনের মধ্যে আগে থেকে যদি তোমরা কিছু জেনে থাকো বা কিছু স্টাডি করে থাকো, তাহলে তোমাদের মধ্যে কিছু কোশ্চিন হয়তো মানে তোমাদের জন্য হ্যাঁ তোমরা জমা করে রাখবে। এই কোশ্চিন গুলো ওইখানে গিয়ে যারা হচ্ছে স্টাফরা যখন দেখাবে তখন ওনাদেরকে কোশ্চিন গুলো করতে পারবা, বা বিষয়টা সহজ হয়ে যাবে। তুমি ধরো আগে থেকে জানো জিনিসটা, পরবর্তীতে দেখালে তোমার পরিচিত আগে থেকে ফ্যামিলিয়ার থাকলে তোমার সুবিধা হবে এটা। তো এই জন্য বলছি যারা তৈরি করা হয় এটা একটু দেখে যাবা, অন্তত একটু হালকা স্টাডি করে যাবো, অন্তত প্রসেস গুলো কি কোন কোন প্রসেস তৈরি করা হয়, কারণ টেবিল আর টাইলস তৈরির প্রসেস আলাদা একটু। স্টেপ মোটামুটি 9-10টা থাকে, বাট একটু ডিফারেন্স থাকে টাইলস আর এটা। তো এটাই আমার সাজেশন থাকবে যে তোমরা হচ্ছে ওদেরকে মানে যত কোশ্চিন তোমার জমা আছে যেখানে যেটা বুঝবে না সেটা কোশ্চিন করে নিবা বেশি বেশি করে। আর মোটামুটি 2 ঘন্টা করে দেখায় প্রতিদিন ডেইলি, ওই
2 ঘন্টা একটু, আর এই বিষয়গুলো ইয়ে করে রাখবা, তোমরা হচ্ছে নোট করে নিবা সব ছোট ছোট যে বিষয়গুলো থাকে। আর কোনো কিছু যদি আনইউজুয়াল মনে হয় ওই সব সম্পর্কে ওদের সাথে কোশ্চেন করবা, আর মোটামুটি ফ্রেন্ডলি থাকে যাদেরকে দায়িত্বগুলো দেওয়া হয়। তো আশা করি আমি যে তোমরা ভালোভাবে আর কি অ্যাটাচমেন্ট গুলো করতে পারবা। স্যার কতদিনের মতো যেতে হয়? এটা হচ্ছে ওই কোম্পানি যারা যেটাতে ইন্ডাস্ট্রিতে যাবা সেটার হচ্ছে স্টাফ ম্যানেজমেন্টটা বা ওরা অ্যাডমিনিস্ট্রেশন কতদিন তোমাদেরকে চাইবে সেটার উপর ডিপেন্ড করবে। তোমাদের যতদিন সময় লাগে, মনে করো 9-10টা সেকশন দেখানো হবে পার্টলি, মানে একদিন র মেটেরিয়াল দেখাবে, একদিন ফায়ারিং দেখাবে, একদিন হচ্ছে গ্লেজিং, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আছে। তো ডিপার্টমেন্ট ভাবে একদিন করে দেখলেও তো মোটামুটি ধরো 12-13 দিন সময় লাগবে। তো মোটামুটি 15 ডেজ 15 দিন করলেই হয়। তারপরে যদি তোমরা কেউ বেশি করতে চাও 20 দিন ম্যাক্সিমাম, মানে 20 দিন করা যায়, 20 দিন করে থাকতে পারো তোমরা। তবে এটা হচ্ছে বলে দেয় ওরা যে কতদিন পর্যন্ত ওরা ট্রেনিং করাবে প্রথমে শুরুতে। তো যে কদিনে থাকো ওটা কথা না, তোমার হচ্ছে ফুললি তুমি জিনিসগুলো বুঝলা কিনা, প্রসেসটা বুঝতে পারছো কিনা, পুরো টোটাল প্রসেস, এটা হচ্ছে কথা। তুমি এটা যদি 15 দিনেও বুঝতে পারো কোনো সমস্যা নেই, 10 দিনে বুঝতে পারলে এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। স্যার আমার ইন্টারনেটটা না অনেক আনস্টেবল, খালি বাইর করে দিতেছে স্যার। আনস্টেবল তুমি ওইভাবেই থাকো, এখন তোমার আনস্টেবল হলে আমি দিতে পারি না। স্যার আপনাকে একটু জানায় রাখলাম স্যার, খালি As far বের as করে দিতেছে স্যার। তুমি যত আর কি যতটুকু দেখতে পারো সেটাই দেখো। না তোমরা সিলেক্ট করবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে কথা বলে সব কনফার্ম করতে হবে। হ্যাঁ তোমাদের ওই যে কোর্স অ্যাডভাইজার স্যারের সাথে কথা বলবা, তাহলে উনি হচ্ছে মানে হেড স্যারের আর কি, হেড স্যারের শেষ পর্যন্ত ফাইনালি আর কি ইয়ে পাঠাবেন, ওখানে ইমেল পাঠিয়ে দিবে, মানে অফিসিয়ালি আর কি ডিপার্টমেন্ট থেকে, বুঝতে পারছো? তোমরা জাস্ট কনফার্ম করো যে ওনারা তোমাদের রমজান মাসে, এইটা জাস্ট। আর বাদ বাকি অফিসিয়াল কাজগুলো তোমাদের কিছু করতে হবে না। আচ্ছা দেখতে পাচ্ছ, দেখো শুরু করে দিছি আর কি। তোমাদের যেটা পড়াবো আজকে হচ্ছে হিট ট্রিটমেন্ট। স্টিলের কিভাবে হিট ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট মানে কি চিকিৎসা করা, তাই তো? তো এখানে চিকিৎসা না, হিট ট্রিটমেন্ট মানে মনে করো স্টিলের ট্রিটমেন্ট করে কিভাবে প্রপার্টিজ গুলো আর কি ডেভেলপ করা যায় সেটা। তো তার আগে দেখো এখানে স্যার গতদিনে ফেজ ডায়াগ্রাম পড়ানোর সময় কিছু বলছিলাম পিরিয়ড টেম্পারেচারের কথা। এখানে ওই লাইনগুলো দেখবে, দেখো এটা হচ্ছে ইয়ে ডায়াগ্রাম আর কি, যে স্ট্রেস ডায়াগ্রাম সেটা ছোট করে শর্ট করে দেখানো হয়েছে। তার ভিতরে দেখো কয়েকটা লাইন দেখো, এই যে A1 A2 A3 এইগুলো দেখো, এইগুলো সম্পর্কে আমরা দেখবো এখানে। এই যে এই লাইনটা দেখতেছো যে PSA13, এটা হচ্ছে যে 723 ডিগ্রি সেন্টিগ্রেডের যে লাইন, মানে হচ্ছে এটা হচ্ছে ইউটেকটিক না ইউটেকটয়েডের লাইন আর কি। তো এই 723 ডিগ্রি সেন্টিগ্রেড এই লাইনটার নাম দেওয়া হয়েছে দেখো A1, মানে A13 এই পাশে, আর এই পাশে দেওয়া আছে দেখো A1, মানে এই যে S যেটা আছে 0.87, এটা কি পয়েন্ট? এই পয়েন্টের নাম কি? ইউটেক্টেড পয়েন্ট। হ্যাঁ ইউটেকটয়েড পয়েন্ট। ইউটেক্টয়েড পয়েন্ট স্যার। হ্যাঁ ইউটেকটয়েডের দেখো লেফট সাইডে যে পোরশনটুকু মানে যতটুকু লাইন আছে এটাকে বলা হবে A1, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা দেখো A13, বাট টুগেদার A1 A13 এই দুইটাকে একসাথে মিলে বলা হবে হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল লাইন। ঠিক আছে, নিচে আছে এটাকে বলবো আমরা লোয়ার ক্রিটিক্যাল লাইন। কিন্তু একটা কোশ্চেন হতে পারে, লোয়ার ক্রিটিক্যাল লাইন তো একটা লাইনই বোঝাচ্ছে, দেখো এই ফুল এই যে 723 ডিগ্রি যে লাইন, এই লাইন পুরোটাকেই লোয়ার ক্রিটিক্যাল লাইন বলা হচ্ছে, কিন্তু এই যে দুইটা নাম কেন তাহলে A1 এই পাশে বলা হচ্ছে আবার এই পাশে A13 কেন? এই কোশ্চেন মাথায় রাখো। আর উপরের দিকে দেখো, এই যে দেখো এখানে A3 যেটা আছে, এই যে লাইনটা অস্টেনাইটের যে লাইন, এটা 900 ডিগ্রি এখান থেকে যে G আর S বরাবর, এটা দেখো এটার নাম বলা হয়েছে কি A3, A3 এটা। আর এই পাশে যেটা আছে সেটা থেকে S(CM) মানে হচ্ছে SE, এই লাইনটা, এটাকে বলা হবে, এই দুইটাকে উপরে দুই লাইনটাকে বলা হবে আপার ক্রিটিক্যাল লাইন। নিচের দুটো হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল আর উপরের দুটো হলো আপার ক্রিটিক্যাল লাইন। তো এই লাইনগুলোর একই নাম, কিন্তু এটা হচ্ছে ডিনোট করা হচ্ছে দুইটা, মানে যে দুই ভাবে দেখো, একবার A1 দিয়ে, একবার ACC, একবার ACM, একবার A3, মানে আলাদা আলাদা ভাবে ডিনোট করার কারণ কি? তো এটা কারণটা বলতেছি দেখো, এটার কারণ হচ্ছে এই লাইনগুলোর যে টেম্পারেচার 723 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে ফিক্সড থাকে না। এখন যদি একসময় দেখা যাচ্ছে যখন আমি হিটিং করা হচ্ছে স্টিলকে, তখন দেখছি এই আপার ক্রিটিক্যাল লাইনটা একটু উপরের দিকে উঠে যায়, 723 আছে সেটার সাথে কি হতে পারে যে একটু উপরের দিকে উঠে গেল, যেমন হাইপার ইউটেক্টয়েড একটু উপরের দিকে চলে যায়, 723 থেকে 730 হয়ে যেতে পারে।
আবার যখন কি করা হয়, কুলিং করা হয়, কুলিং করার সময় এই লাইনটা দেখা যাচ্ছে ফিক্সড থাকে না, এইখানে যেখানে ফিক্সড থেকে একটু ধরো কমে যায়। তো এই জন্য যে উঠানামা করে, এই জন্য মনে করো পার্টলি পোর্শনের জন্য একটা পাশের নাম দিয়েছে A1 আর এক পাশে বলা হয়েছে যে হাইপার ইউটেক্টয়েডের জন্য A13 আর হাইপোর জন্য A1। এটা কি বোঝা গেল যে নাম কেন আর কি ডিফারেন্ট করা হয়েছে? এটা হচ্ছে হিটিং আর কুলিং রেটের জন্য, মানে হিটিং এর সময় এই লাইনগুলোর টেম্পারেচার স্টেবল থাকে না, এই আপার ক্রিটিক্যাল বা লোয়ার ক্রিটিক্যাল লাইনের। বাট এখানে হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় যদি হিটিং আর কুলিংটা যদি খুব স্লো রাখি, তখন আমি এই স্টেবল পজিশনটা পাবো, মানে 723 ডিগ্রির একটা স্টেবল লাইন। বাট যদি হিটিং আর কুলিং রেট একটু বাড়ায় দিই, তখন আর এই স্টেবল অবস্থায় থাকবে না। এই জন্য হচ্ছে নামটা ডিফারেন্ট করা হয়েছে। এটা কি বুঝতে পারছো যে একটা সেম লাইনে দুইটা মানে হচ্ছে সিম্বল দিয়ে ডিনোট করা হচ্ছে কেন? স্যার ক্লিয়ার? সবাই বুঝছো এটা? তো জাস্ট হচ্ছে হিটিং আর কুলিং রেটের ডিফারেন্টের জন্য। তাহলে একটা এই জেনে রাখো, তাহলে দেখে নাও এই এটা আমার একটু পরে কাজে লাগবে এই ট্রিটমেন্টের সময়। তাহলে দেখো A1 লাইন আর A13 বললে এটা বুঝে নেবে যে লোয়ার ক্রিটিক্যাল লাইন, আর A3 আর ACM এই দুটো দিয়ে বোঝাবে আপার ক্রিটিক্যাল লাইন। তাহলে হচ্ছে দেখো পরে এখানে ওই যে কথাবার্তা আমি বললাম যে হিটিং বা কুলিং রেটের জন্য কিভাবে চেঞ্জ হয়, এইটুকু পড়লে তোমরা এখান থেকে বুঝতে পারবে, শব্দ আছে। আর লাস্টের ফাইনালি এই যে পড়ো দেখ এখানে কি বুঝলে একদম শেষে, যদি ইনফিনিটলি স্লো হিটিং আর কুলিং করা হয় তাহলে কি they will probably operate exactly the same time, মানে সেম টেম্পারেচার, মানে ওই যে আপার ক্রিটিক্যাল লাইনটা একই টেম্পারেচার এক্সিস্ট করবে, মানে যে দুইটা পোর্শনে ডিভাইডেড না হয়। যদি কি বলেছে ইনফিনিটলি স্লো হিটিং এন্ড কুলিং করা, কিন্তু এই যে স্লো হিটিং আর কুলিং এত করা হয় না, কারণ হচ্ছে এগুলো টাইম কি, টাইম ইজ রিসোর্স, মানে টাইমটা তো খুব মূল্যবান। এই জন্য এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা সবসময় আসে না যখন আমি কমার্শিয়ালি মনে করি চিন্তা ভাবনা করা হয়। এইবার আসো হিট ট্রিটমেন্টের ডেফিনেশন। হিট ট্রিটমেন্ট মানে কি এটা বুঝতে হবে। তো হিট ট্রিটমেন্ট বলতে মানে সিম্পলি একভাবে বুঝতে হবে কম্বিনেশন অফ সিরিজ অফ হিটিং এন্ড কুলিং অপারেশন। হিট ট্রিটমেন্ট কি থাকবে, একটা থাকবে হিটিং স্টেজ, একটা থাকবে মানে হিটিং আর কুলিং, এগুলো হচ্ছে বলা হয়েছে সিরিজ আকারে। সিরিজ মানে অনেকবার, মনে করো একবারের বেশি। অনেক সময় দেখা যাচ্ছে একবার হিটিং একবার কুলিং করা হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে সিরিজ অফ হিটিং মানে অনেকবার কুলিং আর হিটিং করা হয়, যাতে হচ্ছে ইয়েটা মানে আমি যে ডিজায়ার্ড একটা স্টিলের যে ডিজায়ার্ড একটা প্রপার্টিস চাই সেই প্রপার্টিসটা পাওয়ার জন্য। তো এই ডেফিনেশনটা একটু পড়লে বুঝো। দেখো বলেছে অপারেশন অথবা কম্বিনেশন অফ অপারেশন ইজ হিটিং এট এ স্পেসিফিক রেট। স্পেসিফিক রেট মানে হিটিং এর একটা রেট থাকবে, সোকিং এট এ টেম্পারেচার ফর এ পিরিয়ড হবে। সোকিং মানে হচ্ছে হোল্ডিং টাইম বলছি, আমি বলছি পরে। আর কুলিং, হ্যাঁ কুলিং করা হবে একটা স্পেসিফাইড রেটে। আর এইমটা কি দেখো, এটার বলছে এইমটা হচ্ছে যে ডিজায়ার্ড প্রপার্টিজ জেনারেট করার জন্য। আর দেখো তার পাশে যেটা দেয় বলেছে কি ফিজিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ম্যাগনেটিক, তার মানে এই প্রপার্টিজ গুলো মডিফাই করা যায়। প্রপার্টি চাই, মনে করো সাপোজ ম্যাগনেটিক প্রপার্টিজ ভালো চাই, তাহলে হচ্ছে কি এই হিট ট্রিটমেন্টের মাধ্যমে এটা আমি পাবো। ফিজিক্যাল, ইলেকট্রিক্যাল এই প্রপার্টিজ গুলো চেঞ্জ করা যায়, মডিফাই করা যায়। হিট ট্রিটমেন্ট কিভাবে করা হয়? ফার্স্টলি যে কোনো ম্যাটেরিয়ালের হিট ট্রিটমেন্ট এই তিনটা স্টেজ থাকে। এই যে লাইনটা দেখতেছো এটা হচ্ছে হিটিং স্টেজ বা হিটিং পিরিয়ড এটা। তারপরে এই যে এখানে যে হোল্ডিং যে লেখা আছে ডেফিনেশন, ওখানে তোমরা সোকিং লেখা দেখছো, এই একই জিনিস। এটা হোল্ডিং টাইম, এখানে যে হোল্ড করে রাখা হবে ম্যাক্সিমাম যে টেম্পারেচার, এটা সে ডিপেন্ড করবে এই হোল্ডিং টাইমটা ম্যাটেরিয়াল মেল্টিং পয়েন্টের উপর। কারণ যে স্টিলটা নিব সেই ডিপেন্ড করবে যে হোল্ডিং টেম্পারেচারটা কত হবে। আর তারপরে দেখছো এই ফাইনালি কুলিং। তো কুলিং করার পরে একটা জিনিস দেখো, এই যে কুলিং কিন্তু এই যে এইখানে ঠেকাই দিছে, মানে 0 ডিগ্রি। এটা কি নিচেরটা হরাইজন্টাল লাইন কি মানে কি 0 ডিগ্রি না, এখানে যেহেতু 0 বোঝাচ্ছে, তো 0 ডিগ্রি যদি এই লাইনটা দাও তাহলে যে এখানে যে টাচ করা যাবে না কুলিং। কারণ কুল করে তো শেষ পর্যন্ত আমরা কোন টেম্পারেচার আসি, নরমালি হচ্ছে কি যেই কুলিং করি না কেন শেষ পর্যন্ত আমরা কি রুম টেম্পারেচারে নিয়ে আসি না একেবারে। তো রুম টেম্পারেচার নিয়ে আসলে এটা যদি 0 ডিগ্রি লাইন, এটা যদি 0 ডিগ্রি লাইন বলে দাও তখন এখানে টাচ করানো যাবে না। বাট এটা যদি 25 ডিগ্রি দিয়ে দাও এখানে বা রুম টেম্পারেচার, তখন এই যে তুমি টাচ করা দিতে পারো। এটুকু কি বুঝলা এই জিনিসটা কি? এখানে তুমি 25 ডিগ্রি দিয়ে দিবা, টেম্পারেচার এদিকে যাই দাও, আর এখানে 25 দিয়ে দেবে, তখন টাচ করে দিতে পারবা। যদি 0 দাও তাহলে এখানে একটু মানে ফাঁকা রাখবে, টাচ করা হবে না। 0 ডিগ্রি তো কখনোই আসবে না, রুম টেম্পারেচার। আর এখন দেখো এই যে হিটিং করতেছি আমি, তাহলে এটার একটা হিটিং রেট থাকে স্টিলকে বা যে কোনো ম্যাটেরিয়ালকে, আবার কুলিং এর একটা রেট আছে। তো এখন ধরো কোন টাইপের আমি হিটিং রেট ইউজ করবো, স্লো হিটিং না স্লো কুলিং, হ্যাঁ, বা র্যাপিড হিটিং বা ফাস্ট কুলিং বা ফাস্ট হিটিং। তো এগুলো ডিপেন্ড করবে আমি কোন টাইপের ধরো স্টিল চাচ্ছি বা কোন ম্যাটেরিয়াল আমি ইউজ করতেছি সেটার উপর।
মানে স্টিল না বলে যদি ম্যাটেরিয়াল কথা বলি, যেমন ধরো গ্লাসের ক্ষেত্রে বললে ওটা কি হিটিং রেটটা কি খুবই ফাস্ট, মানে হিটিং রেট যাই হোক, কুলিং রেটটা কি হবে অনেক ফাস্ট। তখন কুলিং রেটটা, এই যে কুলিং যেটা দেখতেছো এটা হচ্ছে কি মডারেট একটা কুলিং। যদি আমি ফাস্ট কুলিং চাইতাম তাহলে কি হতো, মনে করো ফাস্ট কুলিং গুলো কেমন হতে পারতো, ফাস্ট কুলিং গুলো করলে এরকম হতে পারে, ধরো এদিকে যত কমাই দিবে তার আরো ফাস্ট কুলিং, যদি এর সাইডে যদি আরো ফাস্ট কুলিং চাও তখন কি হবে, এইভাবে মানে ফাস্ট কুলিং করলে এগুলো কি, এটা কি শার্প কুলিং না, ফাস্ট কুলিং হচ্ছে, আর এটা হচ্ছে একটু স্লো কুলিং বা মডারেট কুলিং। এর সাইডে যদি আরো স্লো কুলিং করতে চাও তখন কি এই যে লাইন গুলো কি কি হয়ে যাবে, ধরো এইভাবে। Shit. আচ্ছা কাজ করতেছে না ঠিকভাবে। এইভাবে মনে করো এইদিকে আরো চলে যাবে, এইভাবে দিলে কি হচ্ছে আরো অনেক স্লো কুলিং রেট আর কি, এটা দিয়ে বুঝাচ্ছে। এটা কি বোঝা গেল? জি স্যার। স্লো তো হিটিং এর ক্ষেত্রে ধরো এরকম হবে, হিটিং যেটা হচ্ছে মডারেট হিটিং, তুমি যদি আরো ফাস্ট হিটিং করে দাও তাহলে এই সোজা এরকম দিকে যাবে আর কি ফাস্ট হিটিং। আর এই যে হোল্ডিং টাইম, যেটা হোল্ডিং টাইম কেন দেওয়া হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, যখন আমি হিট দিচ্ছি একটা ম্যাটেরিয়ালে তখন কি হিট দিতে মনে করো একটা ফেজ থেকে আরেকটা ফেজ যাচ্ছে, যেহেতু এই যে স্টিলের ক্ষেত্রে দেখছি আমরা যে আয়রনের কিন্তু কতগুলো কি ফেজ চেঞ্জ হয়, মনে করো আলফা থেকে বিটাতে, মানে কি আলফা থেকে এক সময় কি ডেনড্রাইটে যাচ্ছে, মানে হচ্ছে ডেল্টাতে যাচ্ছে, অনেক সময় অস্টেনাইটে যাচ্ছে, ফেরাইটে যাচ্ছে, এই যে মনে করো একটা ফেজ চেঞ্জ, তার মানে কি একটা রিঅ্যাকশন হচ্ছে এখানে। তো এই রিঅ্যাকশন বা ফেজ চেঞ্জ যা ফেজ ট্রান্সফরমেশনটা কমপ্লিট হওয়ার জন্য আমার এখানে হোল্ডিং টাইমটা দিতে হবে, বুঝতে পারছো? নর্মালি এখানে স্টিলের ক্ষেত্রে হোল্ডিং টাইম 2 আওয়ার থাকে, তো অনেক সময় রিঅ্যাকশন কমপ্লিট হতে বেশি সময়ও লাগতে পারে আমার, অনেক সময় কোনো রিঅ্যাকশন কমপ্লিট হতে দেখা যাচ্ছে মনে করো 8 ঘন্টা 10 ঘন্টাও লেগে যায়। তখন এখানে হোল্ডিং টাইমটা আর কি বেড়ে যাবে মনে করো। তো হোল্ডিং টাইমটা মনে করে এটা হতে পারে মনে করো স্টিলের ক্ষেত্রে কম 500-600 বা 400 ডিগ্রি, বা গ্লাসের ক্ষেত্রে বললে একটু বেশি হবে 1400 1200 1400 এরকম ডিগ্রি আসবে, বুঝতে পারছো? তো এই জন্য হোল্ডিং টাইমটা কেন দেওয়া হয়, সেটা হচ্ছে একটা ফেজ ট্রান্সফরমেশন বা রিঅ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য। এটা কি বোঝা গেল? জি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এই যে এখন দেখো এখানে হিট ট্রিটমেন্ট কেন করা হবে, হিট ট্রিটমেন্টের পারপোজ কি। তো এই পারপোজ তো যেটা বললাম আগে, এই যে প্রপার্টিজ গুলো মডিফাই করা, ওই একই কথা বুঝলেন। প্রপার্টিজ গুলো কি হতে পারে দেখো, এই যে স্ট্রেংথ, হার্ডনেস, উইয়ার রেসিস্টেন্স, এগুলো ইনক্রিজ করার জন্য হতে পারে, ডাক্টিলিটি, সফটনেস ইনডিউস করার জন্য বা টাফনেস বাড়ানোর জন্য। আরেকটা আছে যে ইন্টারনাল স্ট্রেস, তোমার কি স্টিল গুলোকে যে ফোর্জিং, রোলিং বা কোল্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের ফলে স্টিলের ভিতরে অনেক হচ্ছে রেসিডিয়াল স্ট্রেস বা ইন্টারনাল স্ট্রেস জমা হয়, এই স্ট্রেস গুলো রিমুভ করার জন্য হিট ট্রিটমেন্ট করা হয় এখানে। তারপরে যে মেশিনেবিলিটি বাড়ানোর জন্য, ইলেকট্রিক ম্যাগনেটিক প্রপার্টিস ইমপ্রুভ করার জন্য। তো এগুলো পড়ে নেব। অনেক সময় আছে আরেকটা হচ্ছে প্রপার্টি যেটা বাদ গেছে, যেটা সেটা হচ্ছে এই যে ফাইন গ্রেইন সাইজ। এটা আমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে গ্রেইন সাইজটা ফাইন দরকার, মানে ছোট গ্রেইন সাইজ দরকারের জন্য হিট ট্রিটমেন্ট করা হয়। হিট ট্রিটমেন্ট ক্লাসিফিকেশন দেখবো আমরা। তো ক্লাসিফিকেশন 2 টাইপস, একটা হচ্ছে বাক হিটিং আর একটা হচ্ছে সারফেসে হিটিং। তো বাক হিটিং দেখো 4 টাইপস, এটা হচ্ছে অ্যানিলিং, এটা হচ্ছে নরমালাইজিং, একটু দিয়ে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে হার্ডেনিং, আচ্ছা টেম্পারিং। তারপর অ্যানিলিং এর 4টা পার্ট আবার, আর টেম্পারিং এর হচ্ছে এই কটা। তো আজকে তোমাদেরকে শুধু এই অ্যানিলিং সম্পর্কে, অ্যানিলিং এর 4টা পড়াবো, টেম্পারিং এগুলো হচ্ছে পরের দিনে পড়াবো নেক্সট ক্লাসে। আর সারফেসের যে ট্রিটমেন্ট, যে থার্মাল আর থার্মোকেমিক্যাল, যে কার্বোহাইড্রেট, নাইট্রেটিং, এগুলো হচ্ছে ম্যাডাম পড়াবে, আমরা ম্যাডাম অলরেডি পড়াই দিয়েছেন এগুলো। তো কি অবস্থা, ম্যাডাম কি পড়াইছে এগুলো কার্বোহাইড্রেট? জি স্যার। স্যার দেখবেন ম্যাডাম পড়াবে। আর এই লেফট পোর্শনে যেগুলো আছে এই বাক সারফেস হিটিং গুলো আমি পড়াবো আর কি, বাক হিটিং গুলো যেগুলো। স্যার ম্যাডাম একটা প্রশ্ন করছিল স্যার, যেটা মানে আপনি পড়াবেন বলছিল, মানে অস্টেনাইট ফেজ যে কেন হচ্ছে স্যার, যেতে হয় স্যার ওই যে হার্ডেনিং করার জন্য স্যার, এরকম একটা টাইপ প্রশ্ন স্যার। আচ্ছা অস্টেন হার্ডেনিং যখন পড়াবো তখন তোমাকে এই কোশ্চেনটা মনে রাখো। হার্ডেনিং আচ্ছা নেক্সট ক্লাসে পড়বো, আজকে না, শুধু অনিলিং পড়াচ্ছি। তো এটা মনে রাখো, কোশ্চেনটা তখন করবা, দিয়ে দেবো। এই যে দেখো এখন পড়াবো হচ্ছে অ্যানিলিং। তো এখানে দেখলা অ্যানিলিংটা ডেফিনেশন নরমালি বলতে গেলে কি, এটা একটা ধরো হিট ট্রিটমেন্ট প্রসেস। তো হিট ট্রিটমেন্টে কি কাজ করা, প্রথমে স্টিলটাকে নিয়ে একটা ডিজায়ার্ড বা একটা ফিক্সড টেম্পারেচার প্রথমত। আচ্ছা এক্সকিউজ মি ফর আ মিনিট, কল দিস একটা।
আচ্ছা, যেটা বলছিলাম কি অ্যানিলিং সম্পর্কে, যে ফুল অ্যানিলিং, অ্যানিলিং এর 4টা পার্ট ছিল, তার মধ্যে একটা পার্টের নাম হচ্ছে ফুল অ্যানিলিং। তো হিট ট্রিটমেন্ট সাইকেলটা কি দেখলাম, যে একটা ডিজায়ার টেম্পারেচার প্রথমে আগে কি হিট আপ করা হবে, তারপর এখানে হচ্ছে হোল্ডিং করে কিছু সময় পর তারপর কুলিং করা হবে। তো এই যে এক একটা হিট ট্রিটমেন্ট প্রসেস, এটা মানে একটা আরেকটার থেকে আলাদা হবে, যে হিটিং আর কুলিং এর জন্য। মানে কিভাবে হিটিং করা হচ্ছে, ধরো ফুল অ্যানিলিং এর সাথে আদার্স আরেকটা অ্যানিলিং পার্ট যেমন স্পোরোডাইজিং ছিল, ওগুলো হচ্ছে কিভাবে ডিফারেন্সিয়েট করা হবে, সেটা হচ্ছে হিটিং আর কুলিং রেট দিয়ে। ধরো কিভাবে হিট কুলিং করাবে আর কত ডিগ্রিতে হিট আপ করাবে সেটা। তো অ্যানিলিং এর ক্ষেত্রে একটা জিনিস এটা খেয়াল করো, অ্যানিলিংটা করা হবে এই যে আপার ক্রিটিক্যাল যে লাইন দেখতেছো, এই যে ফুল অ্যানিলিং, দেখো এখানে হচ্ছে সব পার্ট বলে দিছে যে কোনটা হচ্ছে কত টেম্পারেচারে অ্যানিলিং করা যায়। এই যে ফুল অ্যানিলিং করা হবে, এটা কি A3 লাইনটার নাম কি? আপার ক্রিটিক্যাল লাইন স্যার। হ্যাঁ, এই আপার ক্রিটিক্যাল লাইনের একটু উপরে দেখো ফুল অ্যানিলিংটা কোথায় আছে, এই যে একটু উপরে, বুঝছো? এই যে উপরে যেটা দেখছো এটা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট উপরে আছে, মানে ফুল অ্যানিলিং করা হবে আপার ক্রিটিক্যাল লাইনে 50 ডিগ্রি ফারেনহাইট উপরে। এখানে হচ্ছে মানে তার মানে কি একটা স্টিল যদি আমি ধরো এই 0.8 বা এর অ্যারাউন্ড এখানে নিই, এখান থেকে প্রথমে হিট আপ করতে হচ্ছে কি এই ফুল অ্যানিলিং টেম্পারেচার এটা মনে করো 910 ডিগ্রি একটু নিচে আসবে, বা এই লাইনের একটু 15 ডিগ্রি ফারেনহাইট উপরে। তো এখান থেকে প্রথমে আগে হিট আপ করা হবে, তারপরে এখানে যে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম এটা হচ্ছে হোল্ডিং করা হবে, তারপর কি স্লোলি কুলিং করা হবে। এটা মনে রাখার একটা জিনিস, অ্যানিলিং এর ডেফিনিশন এটা বলতে হবে, স্লোলি কুল করা হবে ফার্নেসে, ফার্নেস অথবা উনি হিট ইনসুলেটিং আদার্স, হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ভিতরে কুলিং করা হবে, ইদার ফার্নেস কুলিং অথবা আদার্স হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল। অ্যানিলিং এর ক্ষেত্রে এটা করা হবে। বোঝা গেল? অ্যানিলিং এর ডেফিনিশন আসলে এই কথাটা বলতে হবে, স্লো কুলিং ইন ফার্নেস। স্লো কুলিংটা ফার্নেস কুলিং হতে পারে বা আদার হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এই কথাটা হচ্ছে তোমার হচ্ছে অ্যানিলিং এর আর কি ফাইনাল মানে ফুল ডেফিনিশনে আর কি আসবে স্পেসিফিক্যালি। কি এটা কি বোঝা গেল? জি স্যার। তো জি স্যার। অ্যানিলিং এর ক্ষেত্রে অ্যানিলিং করার পর যে স্টিলটা পাওয়া যায় নরমালি হচ্ছে এই স্টিলের হচ্ছে গ্রেইন সাইজটা অনেক একটু বড় থাকে, এই যেখানে বলা যায় কোর্স পার লাইট থাকে। তো একটা জিনিস এখানে তোমার নতুন আসবে, কোর্স আর হচ্ছে ফাইন। কোর্স মানে কি? কোর্স মানে মনে করবে ওটার হচ্ছে গ্রেইন সাইজ অনেক বড়, আর যদি আমি কোর্স পার লাইট বলি মনে করবে পার লাইটের গ্রেইন সাইজ অনেক বড়, কোর্স ফেরাইট বললে ফেরাইটের গ্রেইন সাইজ বড়, ঠিক আছে? আর কোর্স অস্টেনাইট বলে একই বলতে হবে। আর ফাইন মানে হচ্ছে ফাইন গ্রেইন সাইজ, মানে হচ্ছে কি স্টিল যে অস্টেনাইট বাই যে যে ম্যাটেরিয়াল সম্পর্কে বলবো ওটার হচ্ছে গ্রেইন সাইজটা অনেক ছোট থাকবে, ছোট হবে, মানে গ্রেইন সাইজ ছোট আর গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশনটা অনেক ইউনিফর্ম হবে। বুঝতে গেল? এটা হচ্ছে ডিফারেন্স কোর্স আর স্যার 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কি বললেন একটা? আচ্ছা, ওটা আমি হ্যালো? আবার নেক্সট স্লাইডে আছে তখন আবার ফুললি বলবো তখন। এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস না, কিন্তু হচ্ছে ফারেনহাইট। হ্যাঁ, এটা আবার খেয়াল করো, ফারেনহাইট আর সেলসিয়াস এক জায়গায় করো না। তো আর বাদ বাকি বিষয়গুলো দেখো, এখানে কি আসবে অ্যানিলিং করলে যেটা পাওয়া যাবে সেটা কোর্স পার লাইট। আর এই যে কোর্স পার লাইটের দেখো হার্ডনেসটা কি হচ্ছে ডাউনওয়ার্ডস, মানে হচ্ছে কমে যাচ্ছে, বা ডাক্টিলিটি হচ্ছে বাড়তেছে। আর একটা এই যে 3 নাম্বার লাইনে যে এসসিএমটা কি ছিল, আপার ক্রিটিক্যাল লাইন, এই যে এইটা বললাম যে তোমাদের যে এই যে এই সাইডটা, এই যে এখানে হচ্ছে রেড কালারের যে লাইনটা আছে এটা হচ্ছে কি হাইপো ইউটেক্টয়েডের দিকে না, যে 0.8 এর হচ্ছে ইউটেক্টয়েড, এই দিকে আসলে কি লেফট সাইডে আসলে হাইপো ইউটেক্টয়েড। তার মানে হচ্ছে হাইপো ইউটেক্টয়েডের সময় ফুল অ্যানিলিং এর ক্ষেত্রে হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইনের উপরে ইউজ করা হবে। ফুল অ্যানিলিং কোথায় আছে? A1 লাইনটা কি লাইন? লোয়ার ক্রিটিক্যাল লাইন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করছো, হাইপারের ক্ষেত্রে ফুল অ্যানিলিংটা কোথায় হবে? এই লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে, আর আপার ক্রিটিক্যাল লাইনের উপরে। এগুলো ডিফারেন্স না? এই যে একটু ডিফারেন্স, মানে হাইপারের জন্য অ্যানিলিংটা যে একটু ডিফারেন্স হচ্ছে, মানে টেম্পারেচার সব ম্যাক্সিমাম টেম্পারেচার, এটা তো বুঝতেছো নাকি এখান থেকে? কি তোমরা বুঝতেছো না? একটা জিনিস খেয়াল করো, তো এটা হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইনের উপরে হাইপোর ক্ষেত্রে, আর হাইপার ইউটেক্টরের ক্ষেত্রে দেখো কি এটা কি লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে, মানে আপার ক্রিটিক্যাল লাইন তো এইটা, তো ওর দূর পর্যন্ত যাচ্ছে না, তো হাইপার। তাহলে দেখো এটা কি অ্যানিলিংটার, মানে এখানে কোশ্চেন এরকম আসতে, মানে কোশ্চেন হচ্ছে এরকম তোমাদের জন্মতে কোশ্চেন করতে পারে যে এরকম, যে হাইপোর ক্ষেত্রে কেন হচ্ছে আমরা যাচ্ছি আর এই হাইপারের ক্ষেত্রে কেন যাচ্ছি না, মানে হচ্ছে লোয়ার ক্রিটিক্যালে জাস্ট একটু উপরে নিচ্ছি। এই কোশ্চেনটা মাথায় রাখো।
আর বাদ বাকি যে হিট ট্রিটমেন্ট গুলো ছিল, যে নরমালাইজেশন মানে নরমালাইজিং কোথায় করা হয় দেখো সবগুলো এখানে দেওয়া হয়েছে যে কোন কোন পোর্শন। জাস্ট এটা এখন আমরা দেখো একটা, আচ্ছা পারপোজ অ্যানেলিং এর কেন পারপোজ, অ্যানেলিং এর মেইন পারপোজ হচ্ছে একটা হচ্ছে যে গ্রেইন সাইজ রিফাইনমেন্ট করা, আর একটা হচ্ছে যে ইন্টারনাল যে স্ট্রেস গুলো ছিল সেই স্ট্রেস রিমুভ করা, আর বাকিগুলো আছে যে সফটনেস, ধরো যে কি টিফিনাইট একটা মাইক্রোস্ট্রাকচার বা টাফনেস বাড়ানো, এইগুলো হচ্ছে এখান থেকে। এই যে দেখো এইখানে আছে আমরা একটা মনে করো 1 নাম্বার পিকচারে এইদিকে খেয়াল করো, এইদিকে এটা হচ্ছে তোমার আয়রন কার্বন ডায়াগ্রাম, বুঝতে পারছো যে কতদিনে তোমাকে যেটা পড়াইলাম। তো ওই ডায়াগ্রামে পার্টলি বিভিন্ন রকম পোর্শনে একটা হচ্ছে এখন আমরা ধরো একটা স্টিলের গ্রেইন অ্যানিলিং করব, ফুল অ্যানিলিং একটা স্টিলের গ্রে অ্যানিলিং করলে তার ডিফারেন্ট পজিশনে মানে ডিফারেন্ট টেম্পারেচারে মাইক্রোস্ট্রাকচারটা কেমন হয় সেটা হচ্ছে এখানে একদম ফুলি মানে দেখা যাচ্ছে। তো যেটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে 0.2, এক নম্বর দেখো 0.2% স্টিল নিয়ে। তো 0.2% স্টিলের কোন টাইপের স্টিল, হাইপো না হাইপার? স্যার হাইপো স্যার। হ্যাঁ হাইপো, তার মানে একটা হাইপো ইউটেক্টেড স্টিলে যদি আমি তোমাদেরকে আমি বলে দিই যে একটা হাইপো ইউটেক্টেড স্টিলের অ্যানিলিং দেখাও, তাহলে তুমি 0.8 এর নিচে এইদিকে যে কোনো জায়গায় দেখতে পারো, 0.2 ধরো 0.34 যে কোনো পোর্শনে তুমি মানে একটা লাইন ড্র করে এটা তারপর ব্যাখ্যা মানে এক্সপ্লেইন করতে হবে। আর যদি হাইপার বলি তখন হচ্ছে এই পাশে চলে আসবে 0.8 এর এই পাশে, তখন হচ্ছে লাইনটা এই সোজা ড্র করতে হবে, মানে যে A31 বরাবর এই বরাবর। তো এখন আমি মনে করো একটা স্টিল নিলাম 0.2% একটা স্টিল, এই স্টিলের হচ্ছে অ্যানিলিং করবো, ঠিক আছে? অ্যানিলিং করলে কি হবে সেটা আমি দেখবো যে মাইক্রোস্ট্রাকচার কি চেঞ্জ আসে। তো দেখো হিটিং রেট শুরু হবে কোথা থেকে, রুম টেম্পারেচার থেকে। মনে করো 0.2% আমি একটা কোর্স একটা হচ্ছে স্টিল নিয়ে শুরু করলাম। তো ওই 0.2% স্টিল যদি রুম টেম্পারেচার থাকে, প্রথমে এর মাইক্রোস্ট্রাকচারে কি থাকবে, এর ভিতরে পারলাইট আর কি থাকবে, ফেরাইট না? জি স্যার। জি স্যার। পারলাইটের ফেরাইট ছিল, এই পারলাইটের ফেরাইট মানে কোর্স অবস্থায় আছে, মানে কোর্স পারলাইট। তো এই কোর্স পারলাইটকে আমি হচ্ছে তোমার হচ্ছে ফাইন পারলাইটে কনভার্ট করবো, এই করার জন্য হিট ট্রিটমেন্ট করা যায় এই অ্যানিলিং প্রসেস। তো এইখান থেকে মনে করো আমি হিট মানে হিট দিতে শুরু করলাম। তো হিট দিয়ে এবার দিতে থাকলে এই যে A1 যে লাইন আছে, লাইনের আগ পর্যন্ত কি কোনো চেঞ্জ আসবে? এর কারণে এই টোটাল রিজনে কি থাকবে, ফেরাইটের পারলাইট। তার মানে দেখো A1 লাইন পর্যন্ত, মানে এটা হচ্ছে ফারেনহাইট দিয়ে দেখাচ্ছে এখানে 1333 ডিগ্রি ফারেনহাইট, বুঝতে পারছো? আর এই সেলসিয়াস নিলে 723 সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস। তার মানে A1 লাইনের আগ পর্যন্ত কি কোনো চেঞ্জ আসবে? না স্যার। হ্যাঁ মানে এই না স্যার, না স্যার। কোনো চেঞ্জ আসবে না। বাট যখন এই A1 লাইন টাচ করে এই পাশে চলে যাবে, টাচ করবে তখন কি হবে? তোমার এখানে কি ছিল আমার বলো তো, পারলাইট ছিল না? জি স্যার। নিচে জি পারলাইট স্যার। থাকে, কিন্তু এখানে কি থাকবে, অস্টেনাইট আর ফেরাইট। তার মানে কি এই যে পারলাইট আমার যে কোর্স ল্যামেলার যে পারলাইট গুলো ছিল, এই পারলাইট গুলো কি এখন আমার অস্টেনাইটে গ্রেইনে পরিণত হবে, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝছো? আর যে আগের যে ফেরাইট গুলো ছিল, এই ফেরাইটটা আনচেঞ্জ অবস্থা থাকবে, কারণ এটা হচ্ছে কি ফেরাইটের ঘর। তো মানে এর এখানে কি কি ফেরাইট ছিল না, এই ফেরাইটটা হচ্ছে আনচেঞ্জ থাকবে, বুঝতে পারছো? এই ফেরাইটটা এখানে অবস্থা জাস্ট হচ্ছে কি পারলাইটটা হচ্ছে অস্টেনাইটের স্মল গ্রেইনে পরিণত হবে। এখন যদি এই যে টেম্পারেচার আমি যত এদিকে বাড়াতে থাকি, উপরের দিকে যেতে থাকি, তাহলে কি হবে, অস্টেনাইটের ইয়েটা কি অ্যামাউন্টটা বাড়বে না? জি স্যার। জি স্যার। অস্টেনাইটের অ্যামাউন্টটা বাড়তে থাকবে। তো আর একটা জিনিস তোমাদের হচ্ছে কতদিন ভুলে গেছিলাম, যে তোমাদের বলছিলাম যে শুরুতে প্রাইমারি ফেরাইট কিছু তৈরি হয়। এই প্রাইমারি ফেরাইটের নাম আরেকটা বলা যায়, প্রাইমারি ফেরাইট না বলে প্রোইউটেক্টয়েড ফেরাইট বলা যায়, বুঝছো? জি স্যার। প্রোইউটেক্টয়েড ফেরাইট। এখন যদি এখন ধর আবার এই পাশে কি ছিল, প্রাইমারি সিমেন্টাইট তৈরি হতো না, এই তোমার হচ্ছে ইউটেক্টয়েড পয়েন্টের এই যে রাইট পাশে, এই পাশে একেও ধরো প্রাইমারি সিমেন্টাইট না বলে একে বলা হবে ওই কি প্রোইউটেক্টয়েড সিমেন্টাইট। বুঝতে পারছো? এই যে প্রোইউটেটেড নাম, প্রাইমারি না বলে তোমার প্রোইউটেটেড ইউজ করবে, তো প্রাইমারি ইউজ করে দেবে একই দুইটা মিলে। তো এখন ধরো এইখান থেকে যদি আমি কুলিং করি, মানে ধর এই পোর্শন থেকে আমি যদি কুলিং করে রুম টেম্পারেচার নিয়ে আসি, তাহলে হচ্ছে কি যে গ্রেইন সাইজ আমার যে কোর্স আগে যে পারলাইটের কোর্স গ্রেইন ছিল, ঠিক গ্রেইন সাইজটা কোর্সই থাকবে, এটা খুব একটা চেঞ্জ হবে না। বাট যখনই আমি অল্টারনেটলি যদি আরো উপরের দিকে থাকতে থাকি, যত মনে করো এইভাবে উপরের দিকে টেম্পারেচার বাড়াতে থাকবো অল্প অল্প ক্ষুদ্র পরিমাণে, যেহেতু এটা অস্টেনাইটের রিজন, তো অস্টেনাইটের গ্রেইনের সংখ্যা বেড়ে যাবে, মানে অস্টেনাইটের সাইজটা ছোট, মানে স্মল অস্টেনাইটের নাম্বারটা বাড়বে। এরকম করতে করতে একদম ফাইনালি দেখো আমার কোথায় যেতে হবে, এই যে টেম্পারেচার দেখতেছো এটা হচ্ছে অস্টেনাইটের, তার উপরে চলে যাও, মনে করো এটার উপরে, তাহলে এই পজিশনে কি থাকবে, শুধু অস্টেনাইট স্যার। অস্টেনাইট স্যার ছিল সেগুলা কি কনভার্ট হয়ে একদম একদম ফাইন কি অস্টেনাইট গ্রেইনে পরিণত হবে, বুঝতে পারছো? এখানে বলা হয়েছে যে ফাইন গ্রেইন অস্টেনাইটে পরিণত হবে, মানে এটা একদম ফুললি অস্টেনাইটের রিজন তৈরি হয়ে গেল এখানে, বুঝতে পারছো? একটা হোমোজিনিয়াস, তার মানে হচ্ছে এর মধ্যে আর অন্য কিছু নাই, ফেরাইট বা কোনো কিছুই নাই। তো এখানে শুধু হচ্ছে অস্টেনাইটের স্মল গ্রেইন তৈরি হচ্ছে। তো এই যে টেম্পারেচার দেখছে, যে ব্লু কালার দিয়ে যে মার্ক করা আছে এখানে,
এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে তোমার অস্টেনাইটের একদম সর্বোচ্চ মানে এই ফুল অ্যানিলিং এর সময় হিট ট্রিটমেন্ট একদম সর্বোচ্চ ম্যাক্সিমাম টেম্পারেচারটা ধরা হয়। আর এই টেম্পারেচারটা দেখো এটা হচ্ছে কি আপার ক্রিটিক্যাল লাইন A3, এর উপরে এটা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ। হ্যাঁ, বুঝতে পারছো? এই যে হাইপো হিটেড স্টিলের ক্ষেত্রে যে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ দা আপার ক্রিটিক্যাল লাইন, এইটা হচ্ছে অ্যানিলিং এর ম্যাক্সিমাম বা ডিজায়ার টেম্পারেচার ধরা। তো এইখান থেকে তারপর যদি কুল করা হয় মানে কিছু করে হোল্ডিং টাইম দিয়ে সোলিং পিরিয়ড দিয়ে তারপরে যদি কুল করা হয় তাহলে রুম টেম্পারেচার আসলে একদম কোর্স, হ্যাঁ, পারলাইটের একদম কোর্স মানে সরি এখানে হচ্ছে ফাইন গ্রেইন্ড ল্যামেলার পারলাইট আর ফেরাইট পাওয়া যাবে। তো এই জন্য এই অ্যানিলিং এর ক্ষেত্রে হাইপো হিটেড স্টিলের যদি নেই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে হিটিং টেম্পারেচারটা নিতে হবে এই যে তোমার যে লাইনটা আছে আপার ক্রিটিক্যাল যে লাইন, এই লাইনের 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ। কি এটা কি বোঝা গেল এখন? জি স্যার। এখন যদি তোমাদের যে কোনো একটা স্টিল দিয়ে দিই হাইপো হিটেড যে কোনো স্টিল, তাহলে তোমরা এটা পারবে না, যখন তুমি যেই সোজাই নাও 0.3 সোজা নিলে এরকম জায়গা থাকবে, 0.4 নিলে এরকম, এইভাবে ড্র করে দিবা। আর মাইক্রোস্ট্রাকচার গুলো সব সেম থাকবে একই, সবার একই, মানে এই রিজনে কোনো চেঞ্জ নেই। তাহলে বুঝতে পারছো? এখন যদি আমি একটা পরীক্ষা দিয়ে দিই একটা উল্লেখ করে 0.35 স্টিলের তোমরা হচ্ছে মানে মাইক্রোস্ট্রাকচার কি চেঞ্জ আসবে সেটা হচ্ছে ড্র করে দেখাও, পারবে না এখন? কি ব্যাপার, তোমরা বুঝো না এটা? স্যার প্রশ্নটা আরেকবার একটু স্যার যদি বলতেন। আচ্ছা, এখন ধরো এই যে এই তোমার যে 0.2% স্টিলের জন্য যে ফেনোমেননটা দেখানো হলো এখানে, বুঝতে পারছো? এটা হচ্ছে সবার জন্যই সেম। এই যে 0.8 এর আগ পর্যন্ত মানে সব হাইপো হিটেড স্টিলের জন্য একই। যদি এখন ধরো এটা 0.2% এর জন্য ধরো অ্যানিলিং করে দেখানো হয়েছে যে মাইক্রোস্ট্রাকচার কি চেঞ্জ আসতেছে, তখন যদি এটা যদি আমি যদি 0.2 না বলে ধরো 0.4 বা 0.35 বললাম, যে কোনো একটা 0.5 বলে দিলাম, তাহলে তোমরা পারবা কিনা সেটা বলছি। জি স্যার, একই রকমই হবে না স্যার? 0.2 থেকে সব 0.8 একই, পর্যন্ত? সব একই হবে। 0.8 এ কিন্তু এক না, মানে 0.8 0.8 এর আগ পর্যন্ত একই স্যার? হ্যাঁ 0.8 এর এই পাশে একরকম হবে। তাহলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে হাইপো হিটেড স্টিলের ক্ষেত্রে এরকম আসবে, হাইপো হিটেড মনে রাখো। এখন আমি দেখবো হচ্ছে হাইপার, হাইপার মানে কি 0.8 এর রাইট হ্যান্ড সাইডে আসবে, তাই না? জি স্যার। এইখানে আসবে। তো এখানে দেখো লাইনটা ড্র করে দিই। দেখো এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে হাইপো দেখছি, এবারে হাইপার। এটা 0.8, তো এটা ধরো কত আসবে 0.8, এটা মনে করো 1 হতে পারে, ধরো 1% বা যেটাই না। তাহলে যদি এখন যদি হাইপারের ক্ষেত্রে আমি দেখি, মনে করো এই যে এই পজিশনটা হাইপারের ক্ষেত্রে দেখো যে শুরুতে কি থাকবে এখানে রুম টেম্পারেচারে? সিমেন্ট টাইপ থাকবে স্যার। ও আচ্ছা, তোমাদের একটা জিনিস আগে বলা হয়নি, এর আগে দেখো এই যে ফাইনালি হাইপোইটেটের ক্ষেত্রে আমি যে ফাইনালি অস্টেনেটের ঘরে যাই, যে সি পোরশনে যে দেখতেছো এটা পাওয়া যাচ্ছে, এই মাইক্রোস্ট্রাকচারটা পাওয়া যায়। বাট এটা যদি কুল করে আবার যখন কি কুল করতে হবে না, ধরো ফাইনালি যে অস্টেনেটের যে 50 ডিগ্রি ফারেনহাইট এবং এখানে গেলাম, তারপর এখান থেকে কিছু পরিমাণ টাইম আমার হচ্ছে হোল্ডিং টাইম দেওয়া ছিল, হোল্ডিং টাইমের পর আমি স্লো কুলিং, যেহেতু অ্যানিলিং স্লো কুলিং করলে শেষ পর্যন্ত যে আমার রুম টেম্পারেচার যে মাইক্রোস্ট্রাকচার আসবে সেটা হচ্ছে এইটা ছিল। এখানে দেখো তো, দেখো এই পাশেরটা ছিল হচ্ছে অ্যানিলিং এর আগে, আর এই পাশের যে মাইক্রোস্ট্রাকচার এটা হচ্ছে অ্যানিলিং এর পরে। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? জি স্যার। একটা ছোট ডিফারেন্স ছোট হচ্ছে হয়ে গেছে। পারলাইটের গেইনটা এখানে বড় ছিল, বাট এখানে দেখো পারলাইটের গেইনটা কি হয়েছে, ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? মানে ফাইন পারলাইটের গেইন আছে। তো এটাই হচ্ছে আমার দরকার, বুঝছো? ফাইন গেইন পারলাইট দরকার, মানে যে কোনো ম্যাটেরিয়াল হচ্ছে আমার ফাইন গেইন মানে স্যার, মানে স্যার স্লো কুলিং করলে স্ট্রাকচারে চেঞ্জ আসবে স্যার? হ্যাঁ, হ্যান্ডলিং আগে মতো থাকবে না। তাহলে হচ্ছে কোর্স থেকে আমি তো নিছিলাম ধরো কোর্স, কিন্তু ফাইনালি পেয়ে গেলাম কোনটা, ফাইন গ্রেইন মাইক্রোস্ট্রাকচার। তো এটা হচ্ছে একটা পারপাস, যেটা বললাম যে হ্যান্ডলিং করা হয় যে গ্রেইন সাইজ রিফাইনমেন্ট করার জন্য বা মাইক্রোস্ট্রাকচার রিফাইনমেন্ট করার জন্য। তো এটা হচ্ছে একটা। স্যার তাহলে স্যার অস্টেনাইট ফেজে আগে হিটিং করে নিয়ে যেতে হবে, তারপর স্যার কিছুক্ষণ হোল্ড করে স্লো কুলিং করে তারপরে স্যার আমরা এটা পাবো? হ্যাঁ, স্লো কুলিং করে রুম টেম্পারেচার নিতে হবে। স্লো কুলিং এর জন্য তুমি হচ্ছে এই যে ফার্নেস বা নরমাল ফার্নেস কুলিংই বলা হয় যেখানে কি স্পেসিফিক্যালি ফার্নেস কুলিং করতে হবে। স্লো কুল করলে তোমার হচ্ছে সব জায়গায় মানে সব মেটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে ইয়েটা পাওয়া যায়, এই যে
মানে হচ্ছে ফাইন গ্রেইন সাইজ, মানে গ্রেইন সাইজটা ছোট হয়ে যায়, স্মল হয়ে যায় এটা। তো এটা তো বুঝলা হচ্ছে হাইপোর ক্ষেত্রে। এবার আমরা হাইপারের দেখবো, হাইপার ইউটেক্টরে। তাহলে এটা হাইপার ইউটেক্টরে শুরুতে কি থাকবে, যে এর সাথে কম্পেয়ার করো, এ ফিগারের সাথে যেখানে দেওয়া আছে এর সাথে কম্পেয়ার করলে এখানে কি থাকবে? সিমেন্টাইটার কে থাকবে? ছোট গ্রেন সাইজ স্যার। না, শুরুতে মনে করো হচ্ছে ইয়ে করার আগ দিয়ে আর কি, একদম মনে করো শুরুতে মানে হচ্ছে তোমার চ্যানেলিং করার আগে, মানে প্রথমে যে ইনিশিয়ালি ধরো 1% স্টিল যেটা নিলাম, তার মধ্যে রুম টেম্পারেচার কি থাকবে? এখানে পারলাইট থাকবে আর কি থাকবে? ফেরাইটের বলতে সিমেন্টাইট থাকবে। ঠিক আছে, তো এটাও সেম। ধরো এইভাবে যখন হিট আপ করা হচ্ছে, ধরো কি এই যে A31 এই লাইনের আগ পর্যন্ত কোনো চেঞ্জ আসবে না, তখন এই লাইনটা টাচ করবে, তখন এই পজিশনে গেলে মানে A31 এর উপরে যে আমি ম্যাক্সিমাম যে ধরো পয়েন্ট রাখছি, এই পজিশনে আসলে কি হবে? এখানে হচ্ছে কি আগের মতো কি থাকবে? অস্টেনাইট আর কি তৈরি হবে? সিমেন্টাইট। মানে পারলাইটটা কি সিমেন্ট, সরি অস্টেনাইটে কনভার্ট হবে। বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এখানে হচ্ছে আমার কি করতে হবে, আর হচ্ছে এই যে সিমেন্টাইটের জন্য যেহেতু একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো আমি লাইনটা এখানে কি ছিল, আপার ক্রিটিক্যাল লাইন ভেদ করে চলে গেছি, কিন্তু এইখানে হচ্ছে এই A3 আমাদের ম্যাক্সিমাম যে পয়েন্ট দেখতেছো, এটাই হচ্ছে আমার হচ্ছে হ্যান্ডলিং এর জন্য ম্যাক্সিমাম পয়েন্ট। আমি আর এইবার হচ্ছে কি আপার ক্রিটিক্যাল লাইনের দিকে যাব না। বুঝতে পারছো? এইখান থেকে আমি যদি কুল করা হয়, মানে এই যে আপার ক্রিটিক্যাল, এটা হচ্ছে কি লোয়ার ক্রিটিক্যাল লাইন A31 লাইন, এর 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ এ নিব ম্যাক্সিমাম। এটা খেয়াল রাখো। হাইপারের ক্ষেত্রে আমি লোয়ার ক্রিটিক্যাল লাইনের 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ নিচ্ছি, আর হাইপার ক্ষেত্রে নিচ্ছি কি আপার ক্রিটিক্যালের 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ। বুঝতে পারতেছো ডিফারেন্সটা কোথায়? মানে এটা হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইন, মানে এর দুপাশে আমি যাবই না। এখান থেকে হচ্ছে আমি কি কুল করলে নরমালি হচ্ছে এই যে পারলাইটের হচ্ছে স্মল পারলাইট মানে ফাইন পারলাইট, এর সাথে হচ্ছে সিমেন্টাইট মানে প্রোইটেটেড সিমেন্টাইট কিছু পরিমাণ পাওয়া যাবে যদি কুল করা হয় এখান থেকে। তো তোমাদের হচ্ছে কোশ্চেনটা হবে হচ্ছে কি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে ইয়েটা নিলাম না কেন, মানে ফারেনহাইট টেম্পারেচারটা বাড়াইলাম না কেন, মানে হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইনে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove নিলাম না কেন? এটার একটা কারণ হচ্ছে এখানে হচ্ছে দেখো কি হচ্ছে ফেরাইট, এই পাশে ছিল ফেরাইটটা কি স্ট্রাকচার? সফট। আর এই পাশে কি তৈরি হচ্ছে? সিমেন্টাইট। সিমেন্টাইটটা কি ছিল স্ট্রাকচার? হার্ড না? হার্ড এন্ড ব্রিটল। বুঝতেছো? এখন যদি আমি যদি উপরের দিকে যত যাবো, এইভাবে যদি উপরের দিকে যেতে যাই, সিমেন্টাইটের নেটওয়ার্কটা তত কিছু বাড়তেছে, মানে অস্টেনাইট বাড়বে, পাশাপাশি সিমেন্টাইট নেটওয়ার্কও বাড়তে থাকবে। আর টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই যে সিমেন্টাইটের যে গ্রেইন গুলো থাকে, মানে টেম্পারেচার বাড়লে কি হয় বলো তো? গ্রেইন সাইজ বড় হয়ে যায় না? জি স্যার। টেম্পারেচার বাড়লে হচ্ছে গ্রেইন সাইজটা হচ্ছে বড় হয়। তো এই জন্য সিমেন্টাইট এখানে আছে কি এই পজিশন থেকে যত উপরের দিকে থাকবে কি হচ্ছে, যে অস্টেনাইটের গ্রেইন বাড়বে, ওর সাথে হচ্ছে সিমেন্টাইটের নেটওয়ার্ক ওর সাথে টুগেদার একসাথে আছে। তো সিমেন্টাইট হচ্ছে ব্রিটাল স্ট্রাকচার। তো সিমেন্টাইটের স্ট্রাকচার মানে তোমার হচ্ছে নেটওয়ার্কটা যদি বেড়ে যায়, তাহলে স্টিলটা কি হয়ে যাবে? ব্রিটল না? মানে টেম্পারেচার তুমি যত বাড়াতে থাকবে স্ট্রাকচারটা তত বেশি ব্রিটল হবে। আর এই ব্রিটল স্ট্রাকচার নিয়ে পরবর্তীতে হচ্ছে কি, এটা হচ্ছে মেশিনিং করা যাবে না। মানে নেটওয়ার্ক যদি বেড়ে যায় আর ওইটা ওই স্টিলটা যদি কাটিং টুল ইউজ করে, তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্টাইটের প্লেন যেখানে ছিল কাটিং টুল এখানে ইউজ করলে ওইটা ব্রেক করবে, মানে না কেটে ওই হচ্ছে কি সিমেন্টাইটের প্লেনটা ওইখানে ব্রেক হয়ে যাবে। তো এই জন্য এই স্টিলটা হচ্ছে এই হাইপার ইউটেক্টেড স্টিলটাতে লো টেম্পারেচারে হিট ট্রিটমেন্ট করা হয়। মানে ফাইনালি হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইনের দিকে গেলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই জন্য এটা জাস্ট হচ্ছে কি লোয়ার ক্রিটিক্যাল লাইনে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ নেওয়া হয়। এটা সিমেন্টাইটের জন্য, কারণ সিমেন্টাইটের নেটওয়ার্ক ব্রিটল, যত টেম্পারেচার বাড়াবে ও আর ব্রিটলনেস তত বেড়ে যাবে। এটা কি বোঝা গেল? স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার যদি স্যার আমি ধরেন অস্টেনাইটে নিয়ে গেলাম স্যার, মানে হিট করতে করতে স্যার, ওই অস্টেনাইট স্ট্রাকচারকে আমি ধরে রাখতে চাই, এরকম কি কোনো ব্যবস্থা আছে স্যার? হ্যাঁ, ওই অস্টেনাইট দেখো উপরে বা 910 ডিগ্রি উপরে গেলে এখানে হচ্ছে তুমি অস্টেনাইট পাবে, কিন্তু তুমি চাচ্ছ যে রুম টেম্পারেচারে আমি অস্টেনাইট নিব, এই তো? জি স্যার, জি স্যার, এটাই স্যার, এটাই স্যার। হ্যাঁ, এটা পসিবল। তোমরা এখানে দেখো তোমাদের পড়াচ্ছি যে অস্টেনাইট রুম টেম্পারেচার আসে না, কিন্তু এরপরে দেখো তোমাদের পড়াবো হচ্ছে অস্টেনাইটিক স্টিল, হ্যাঁ ফেরিটিক স্টিল, অস্টেনাইটিক স্টিল, ওইখানে গেলে বুঝবা। কারণ ওইখানে দেখবা হচ্ছে এর সাথে কিছু ডপিং করতে হবে, অস্টেনাইটের সাথে আদার্স কিছু ম্যাটেরিয়াল দিয়ে ওটা দিয়ে রুম টেম্পারেচার স্টেবল করা যায়। মানে যখন অস্টেনাইটিক স্টিল পড়াবো তখন ওইখানে নিলে বুঝতে পারবো জিনিসটা। বুঝতে পারছো? নরমালি স্টেবল না, বাট এর সাথে ডপিং কিছু করে তখন হচ্ছে রুম টেম্পারেচার স্টেবল করা যায়। তো এখানে যেটা কি যেটা বুঝাচ্ছি, বুঝতে পারছো যে কেন হচ্ছে যে এটা আমি আপার ক্রিটিক্যাল পর্যন্ত যাচ্ছি না, জাস্ট লোয়ার ক্রিটিক্যালে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ নিচ্ছি হাইপারের ক্ষেত্রে? কারণ এটা হচ্ছে সিমেন্টাইটের জন্য। এই পাশে কিন্তু সমস্যা নাই, এই যে দেখো ফেরাইট আছে, ফেরাইট হচ্ছে সফট স্ট্রাকচার, আর ও হচ্ছে টাফনেস ইনডিউস করে, মানে ডাক্টিলিটি বাড়ায় দেয়। তো এই জন্য এটা যত আমি উপরের দিকে টেম্পারেচার নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না, বাট এটা আমি যত উপরের দিকে নিয়ে যাবো এখানে ফাইনালি অস্টেনাইট পাবো, কিন্তু আবার যখন কুল করা হবে তখন কি এই যে সিমেন্টাইট আবার তৈরি হচ্ছে এখানে। তো এই জন্য হচ্ছে নরমালি হচ্ছে হাইপারের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা হচ্ছে হ্যান্ডলিং করার জন্য 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ দ্য লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে হয়, কারণ হচ্ছে টেম্পারেচার বেশি বাড়তেছে, আর হচ্ছে কি এই যে সিমেন্টাইটের
মানে স্ট্রাকচার সিমেন্টাইট গ্রো করে ব্রিটল করে দিচ্ছে। এই জন্য হচ্ছে প্লেন অফ উইকনেস বলা হয়, এখানে তৈরি হয়। এই জন্য হচ্ছে জাস্ট টেম্পারেচারটা কম রাখা হয়। তো এখানে ধরো দুইটা কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে কেন এই যে হাইপারের ক্ষেত্রে নাইট উপরে নেওয়া হচ্ছে, আর আরেকটা হচ্ছে যে কোশ্চেন যে টেম্পারেচার বাড়ালে অসুবিধাটা কি। যে কোনো ম্যাটেরিয়ালে টেম্পারেচার বাড়ালে সমস্যা হচ্ছে গ্রেইন সাইজ গুলো বড় হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য সবসময় ডিজায়ার থাকে টেম্পারেচার কম। তো এখানে হচ্ছে ওইভাবে তোমরা এক্সপ্লেন করতে পারো। আর এখন একটা জিনিস খেয়াল করো, আবার ধরো এখান থেকে কুল করলাম, কুল করলে রুম টেম্পারেচার কি আসবে আবার বলো তো? এই যে সিমেন্টেড যেটা থেকে যাচ্ছে, সিমেন্টেড থাকতেছে না আমার। জি স্যার। এই জন্য দেখো একই অবস্থা, মানে এই হাইপারের যদি রুম টেম্পারেচার নিয়ে আসো দেখা যাচ্ছে সিমেন্টাইটের ভিতর থেকে যাচ্ছে, যেহেতু সিমেন্টাইট ইজ হার্ড এন্ড ব্রিটল স্ট্রাকচার। আবার এই সিমেন্টাইটের গ্রেইন সাইজটা বড় হওয়ার জন্য এর মেশিনেবিলিটি খুব খারাপ আসে। তো এই জন্য এটা করা হয় কি, হাইপার ইউটেক্টেডের ক্ষেত্রে এই অ্যানিলিংটা কখনোই ফাইনাল হিট ট্রিটমেন্ট হতে পারবে না। তার মানে হচ্ছে কি এই হাইপার ইউটেক্টেডে আদার্স আরো কিছু হিট ট্রিটমেন্ট করতে হবে, যে আরো যে 2-3টা ট্রিটমেন্ট দেখলাম, স্পেরোডাইজিং বা রুম মানে স্ট্রেস রিলিফ অ্যানিলিং আছে, এইগুলো করতে হবে, বুঝতে পারছো? তো কোশ্চেন হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে কেন মানে হাইপার ইউটেক্টরের ক্ষেত্রে অ্যানিলিংটা কেন ফাইনাল হিট ট্রিটমেন্ট হতে পারে না। তো এই একই সেম ভাবেই তোমরা এটা ব্যাখ্যা করতে পারবা, যে এই সিমেন্টাইট দিয়ে, যে সিমেন্টাইট নেটওয়ার্ক আছে ব্রিটল হার্ড থাকে, এটা দিয়ে মেশিনিং করা যায় না, কারণ হচ্ছে এটা ব্রেক করবে। এই জন্য হচ্ছে ফাইনাল এই হাই, এটা কিন্তু হাইপোর ক্ষেত্রে না, শুধু হাইপার ইউটেক্টাইড স্টিলের ক্ষেত্রে। মানে সিমেন্টাইট তো আর হাইপোর ক্ষেত্রে তৈরি হচ্ছে না, কিন্তু হাইপার ইউটেক্টাইড স্টিলের ক্ষেত্রে এই যে অ্যানিলিংটা ফাইনাল হিট ট্রিটমেন্ট হতে পারে না। এগুলো বইতে আছে, পড়লেই বুঝতে পারবা। আচ্ছা, এই জিনিসটা কি বুঝলা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, নূর সালাম, হাইপোর ক্ষেত্রে আমরা 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবove নিচ্ছি, লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে। না স্যার, আপার ক্রিটিক্যাল স্যার, আপার ক্রিটিক্যাল। হাইপারের ক্ষেত্রে বলছি। আচ্ছা স্যার। আচ্ছা, কে বলতে পারবা? স্যার এটা স্যার ওই যে স্যার ব্রিটেলনেসের জন্য সিমেন্টাইট তৈরি হয় স্যার এটার ক্ষেত্রে স্যার, যার কারণে স্যার যদি আমরা স্যার বেশি টেম্পারেচারে নিয়ে চলে যাই স্যার, আবার ক্রিটিক্যাল লাইন সব অস্টিনেট হয়ে যাবে স্যার। আবার যখন রিটার্ন করবে তখন সিমেন্টাইটের পরিমাণ বেড়ে যাবে, যার কারণে স্যার এটা ব্রিটেল হয়ে গেলে স্যার এটা দিয়ে স্যার মেশিনিং করা যাবে না, বা এটা পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করা যাবে না স্যার হয়তো। যার কারণে স্যার আমরা এই জিনিসটা স্যার রোধ করার জন্য স্যার টেম্পারেচার একটা ইয়ার মধ্যে রাখি স্যার, লোয়ার স্যার হাইপার ক্রিটিক্যাল। যেহেতু এটা কি ব্রিটেল, শেষ পর্যন্ত রুম টেম্পারেচার কুল করলে ওই সিমেন্টাইট থেকেই যাচ্ছে ওর ভিতরে, সিমেন্টাইট হার্ড ব্রিটেল। এই জন্য হচ্ছে কি ফাইনালি যে ফাইনাল হিট ট্রিটমেন্ট প্রসেস কখনো হতে পারে না, মানে ফার্দার আরো এর কি প্রসেসিং করতে হবে, মডিফাই করতে হবে এটার কোয়ালিটি। জি স্যার। আর এই যে 2 নাম্বার ফিগারে তোমরা দেখতেছো, স্টিলের ক্ষেত্রে এটা দেখানো হয়েছে। এই যে দেখো হচ্ছে, দেখো উপরের দিকে গেলে দেখো এখানে যে অস্টেনাইট শুধু, মানে 900 ডিগ্রি উপরে এখানে শুধু অস্টেনাইট থাকবে। এর সাথে যদি আয়রন কার্বন ডায়াগ্রামের তুলনা করে দেখো, নিচের দিকে আসতে থাকলে এখানে কিছু পরিমাণ ফেরাইট তৈরি হচ্ছে, এই পাশে কিছু সিমেন্টাইট তৈরি হচ্ছে। মানে যে আয়রন কার্বন যেটা আছে Ap3C, এটাই হচ্ছে তত নিচের দিকে আসতেছে, সিমেন্টাইটের অ্যামাউন্টটা বাড়তেছে, আর এই যে অস্টেনাইট রিমুভ হয়ে গেছে। আর এখানে দেখো এই যে সুন্দর সুন্দর ছোট ছোট গ্রেইন গুলো দেখতেছো, এগুলো হচ্ছে পারলাইটের গ্রেইন। আর এই পাশে যে গ্রেইন গুলো থাকবে পারলাইট প্লাস সিমেন্টাইট। আর এখানে থাকবে এই যে মাঝখানে যেগুলো, সেগুলো হচ্ছে দেখবে হচ্ছে ফেরাইট, মানে কিছু থাকবে প্রোজেক্টেড ফেরাইট, আর কিছু পরিমাণ হচ্ছে পারলাইট থাকবে, আর ফেরাইট থাকবে এর সাথে। তো যদি কোশ্চেনে বলা হয় যে একটা পোর্শনের মাইক্রোস্ট্রাকচার ড্র করে দেখাও, তখন এইভাবে তোমরা লাইন ড্র করে দেখাই দিবা পাশে পাশে। 2 নম্বর ফিগার এটা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমরা ডায়াগ্রামের সাথে কম্পেয়ার করবা, যে কোন ফেজ আছে, জাস্ট ওই ফেজের মাইক্রোস্ট্রাকচার ড্র করে দিব ওইখানে, শেষ। তেমন তো এটা তো কতদিনের মনে মোটামুটি শেয়ার করতে সবারই। আর একটা জিনিস খেয়াল করো, এই যে কালো কালো দাগগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে সিমেন্টাইটের গ্রেইন। কিন্তু তো সিমেন্টাইটের গ্রেইন এইভাবে ড্র করতে হবে, একটু বড় বড় আর মোটা মোটা করে দিবা। আর মাঝখানে এই যে দেখতেছো ছোট ছোট ইকুয়াল চিহ্নের মতো, মানে ছোট ছোট লাইন, এই হচ্ছে পারলাইট। তো পারলাইটের মাইক্রোস্ট্রাকচার আসলে এইভাবে ড্র করতে হবে, আর অস্টেনাইটের এইভাবে দাগ টাগ টেনে বড় বড় করে দিলেই হবে। অস্টেনাইটের গ্রেইন আর এই ছোট ছোট দেখতেছো, এগুলো হচ্ছে প্রোইউটেক্টয়েড সিমেন্টাইট। তো প্রোইউটেক্টেড সিমেন্টাইট এইভাবে এই শেষ পর্যন্ত ড্র করে দেখা যাবে। মানে প্রত্যেকটা মাইক্রোস্ট্রাকচার একদম আলাদা আছে, যেভাবে যেটা যেরকম মাইক্রোস্ট্রাকচার সেইভাবে ড্র করবা তোমরা। এখানে দেখো আরেকটা,
এটা হচ্ছে স্ফেরোডাইজেশন অ্যানিলিন, বা সংক্ষেপে একে বলা হয় স্ফেরোডাইজিং। আচ্ছা আমাকে বলো তো, অ্যানিলিনটা তো বুঝছো আগে, ফুল অ্যানিলিন সবাই কি বুঝছো? কি ব্যাপার, তোমরা বুঝো নাই? কথা বলো না কেন? বুঝেছি তো স্যার। আচ্ছা, অ্যানিলিং এর কি সমস্যা ছিল? স্যার ওই যে স্যার যদি স্যার সিমেন্টাইট তৈরি হতো স্যার, সেক্ষেত্রে স্যার একটা সমস্যা ছিল, পরবর্তীতে স্যার আরো কাজ করতে হতো। মানে সিমেন্ট টাইপ তৈরি হলে আমার কি করতে, মেশিনেবিলিটি কমে যাচ্ছে, মানে ওটা নিয়ে আর মেশিনিং করতে সমস্যা, তাই তো? জি স্যার, এটা না? ওটার জন্য। তো এই জন্য আমার হচ্ছে কি, ধরো এই প্রপার্টিজটা মডিফাই করে, যেহেতু ওই সিমেন্ট টাইপ বা ওই স্টিল করে রাখা যাবে না, এই জন্য এই ধরো আরেকটা হিট ট্রিটমেন্ট প্রসেস যে স্ফেরোডাইজিং যেটা আসছে, এটাতে কাজ কি, এটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে স্টিল যেটা ছিল সেটা হচ্ছে কি মেশিনেবিলিটি ইমপ্রুভ করবে, মানে ধরো মেশিনেবিলিটি ইমপ্রুভ করার জন্য আরেকটা যে অ্যানালিং প্রসেস ইউজ করা যায় এটাকে বলে স্ফেরোডাইজেশন বা স্ফেরোডাইজিং। বুঝতে পারছো? এই পারপাস থাকবে হচ্ছে কি অ্যানিলিং করে মেশিনেবিলিটি ইমপ্রুভ করা। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ইয়ের মতোই, বাট এই হিট ট্রিটমেন্ট প্রসেসে কিছু মানে কয়েকটা ওয়েতে করা যায়, 3 ভাবে করা যায় এটা। তো স্ফেরোডাইজিং ধরো কিভাবে, আরেকটা বললেনি যে স্ফেরোডাইজিং করার জন্য মানে ফাইনালি দেখো আমরা অ্যানিলিং করে মাইক্রোস্ট্রাকচার কি পেলাম, শেষ পর্যন্ত কোনো মাইক্রোস্ট্রাকচার কোনো চেঞ্জ আসতেছে না। মানে ধরো শুরুতে কি ছিল যে ফেরাইটি পারলাইটে, এবং শেষ পর্যন্ত রুম টেম্পারেচারে হিট ট্রিটমেন্ট করেও শেষ পর্যন্ত ফেরাইট আর পারলাইট ছিল, বাট এইখানে হচ্ছে কিছু পরিমাণে একটু চেঞ্জ আসবে। স্ফেরোডাইজিং করলে যে স্টিল স্ফেরোডাইজিং করা হবে, যদি হাইপো ইউটেক্টর নিয়ে ফেরোডাইজিং করি স্ফেরোডাইজিং, তাহলে দেখা যাবে ওই ফাইনালি যে ফেরাইট গুলো যে তৈরি হচ্ছিল সেই ফেরাইট গুলো হচ্ছে গ্লোবিউলার ফর্মে আসবে। গ্লোবিউলার বা স্ফিয়ার, স্ফিয়ার মানে যে গোল গোল আর কি, মানে তোমার এটা ফেরাইট এবার চেঞ্জ হয়ে গ্লোবিউলার ফর্মে আসবে স্ফেরোডাইজ, বা ওকে বলা হয় স্ফিয়ার বা গ্লোবিউলার। এই জন্য এই মানে এই প্রসেসটাকে বলা হয় স্ফেরোডাইজেশন। মাইক্রোস্ট্রাকচার দেখালে বুঝবা। আচ্ছা দেখো এটা তাহলে কিভাবে করা হবে, সেম এটাও এই অ্যানিলিং এর মতোই, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট। অ্যানিলিং এর মতো না, এটা হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে 3 ভাবে করা যায়। এই যে এখানে দেখো ছোট করে একটা বলা আছে, দেখো কিভাবে, হিট বিলো এন্ড অ্যাবভ A1। A1 মানে কি? লোয়ার ক্রিটিক্যাল লাইন, লোয়ার ক্রিটিক্যাল লাইন স্যার। তাই না? হিট দেখো বলে যে হিট বিলো এন্ড অ্যাবভ A1 এবং প্রলংড হোল্ডিং। তার মানে হচ্ছে কি, লোয়ার ক্রিটিক্যাল আমার যে লাইন আছে সেই লাইনের অ্যাবভ এন্ড মানে কি মানে হচ্ছে উপরে এবং নিচে কি করতে হবে, প্রলংড হোল্ডিং। প্রলংড হোল্ডিং মানে হচ্ছে লং টাইম ধরে মানে রাখতে হবে, মনে করো 10 ঘন্টা 12 ঘন্টা বা এরকম। তার মানে হচ্ছে কি, ইদার লোয়ার মানে লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে অথবা নিচে কি করতে হবে, প্রলংড হোল্ডিং, মানে অনেকক্ষণ ধরে এখানে ধরে রাখতে হবে, এখানে রাখতে হবে, মানে তোমার হচ্ছে হোল্ডিং বা সোকিং টেম্পারেচার টাইমটা অনেক বেশি দিতে হবে, তাহলে হচ্ছে কি এই যে স্ফেরোডাইজেশন হবে। এটা একটা একভাবে করা যায়। তাহলে এইভাবে যদি করা হয় তাহলে দেখো কি হবে, যে যদি হাইপারের ক্ষেত্রে হয় তখন সিমেন্টাইট প্লেটস গুলো কি হবে, দেখো সিমেন্টাইট এই যে স্ফেরোইডস এ তৈরি হচ্ছে, প্লেটস অবস্থায় থাকতেছে না। আর এর সাথে কি হবে যে ডাক্টিলিটি ইনডিউস করছে, ডাক্টিলিটি বলে ব্রিটলনেস কমে গেল, ওখানে তোমার হচ্ছে হার্ডনেসও কিছু কমবে। বাট আমার যে ব্রিটলনেসের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা দেখো সলভ হয়েছে। তার মানে হচ্ছে কি, আমার মেশিনেবিলিটি বাড়তেছে। এবার এটা নিয়ে তুমি হচ্ছে রোলিং ফোর্জিং যে কোনো কিছু করতে পারবা। জি স্যার। এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা এটা তো একটা হলো। এই যে তাহলে এই 3টা প্রসেসে করা যায় স্ফেরোডাইজিং, তার মধ্যে একটা কি স্যার এখানে স্যার 2টা হলো না স্যার, একটা বিলো একটা অ্যাবভ স্যার। না, এই ওই তো একই, মানে বিলো মানে তুমি যদি বিলো নিচে হোল্ড করো, আর যে 2টা বললে, বাট এখানে পয়েন্ট একটাই, ইদার মনে করো এখানে তো অবলিক দেওয়া আছে, বুঝছো না, ইদার বিলো না হলে হচ্ছে অ্যাবভ। মানে যদি মানে কি হোল্ডিং টাইমটা এখানে বেশি দিতে হবে, তাহলে হচ্ছে একভাবে করা যাবে। আর আরেকটা হচ্ছে দেখো এই যে অল্টারনেটলি হিট করা যাবে, এখানে তোমাদের বইতে আছে এই জিনিসগুলো। এখানে আরেকটা হচ্ছে 2 নম্বর যেভাবে হচ্ছে স্ফেরোডাইজিং করা যাবে, সেটা হচ্ছে এই যে তোমার লোয়ার ক্রিটিক্যাল যে লাইনটা আছে A1, এই লাইনের উপরে এবং নিচে অল্টারনেটলি হিটিং এন্ড কুলিং করতে হবে। মানে একবার হিটিং করলে কুলিং করলে আবার হিটিং, মানে হচ্ছে সিরিজ আকারে, হ্যাঁ, অল্টারনেট হিটিং এন্ড কুলিং করলে আবার হচ্ছে এই যে স্ফেরোডাইজিং মানে স্ফেরোডাইট গুলো তৈরি হবে। স্যার ওই যে অনেকটা স্যার এই যে কামারেরা স্যার ইয়া করে, ওই যে জিনিসপাতি বানায় স্যার, ওরা বারবার স্যার হিট করে আবার বাড়ি মারে স্যার, হ্যাঁ তো দিয়ে স্যার ওই যে ইয়া বানায় ওইরকম অনেক। হ্যাঁ ওইরকমই, বাট ওইটা না, ওরা যে বাড়িতে ওইটা না, জাস্ট বলছি তো হচ্ছে মানে অল্টারনেট আকারে, মানে হচ্ছে মানে সিরিজ আকারে কুলিং এন্ড হিটিং করতে হবে। তাহলে হচ্ছে জাস্ট এইভাবে কি, ওই জাস্ট অ্যাবভ এন্ড জাস্ট বিলো, মানে এখানে হোল্ডিং বলছে, এখানে তোমরা লিখে নেবে জাস্ট অ্যাবভ এন্ড জাস্ট বিলো দা, মানে যে হিটিং এন্ড কুলিং, মানে অল্টারনেট হিটিং এন্ড কুলিং। তো আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে তোমার যে A1 যে লাইন আছে সেই লাইনের উপরে হিট আপ করে তারপর হচ্ছে স্লোলি যদি কুল করা হয়,
জি স্যার এভাবে বুঝতে পারছো? তার মানে হচ্ছে কি শেষে যেটা বললাম সেটা হচ্ছে যে A1 লাইন যেটা আছে এটা বা 50 ডিগ্রি না, এখানে হচ্ছে টেম্পারেচার ওভাবে উল্লেখ নাই, মানে ওরা অল্প একটু টেম্পারেচার একটু উপরে হিট আপ করে সেটা হচ্ছে কি এই লোয়ার কুলিং এর লাইনের নিচে মানে হচ্ছে স্লোলি কুল করা অথবা নিচে এসে স্লোলি মানে প্রলংড হোল্ডিং করা। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা স্যার জিসপারিট করা যাবে। অ্যানেলিং এর সময় তো আমরা স্যার স্লো কুলিং করলাম না লাস্টে? হ্যাঁ, এখানেও স্লো কুলিং না করলে তোমার এই যে গ্রেইন সাইজ গুলো যে বড় হয়ে যাবে। এখানেও তো একই, কিন্তু এখানে যে কিছু প্রসেসটা একটু আলাদা দেখতেছো না, এই যে হোল্ডিং এর একটা ব্যাপার আসছে এখানে। স্যার প্রলংড হোল্ডিংটা কি স্যার সবগুলা ক্ষেত্রেই স্যার? না, শেষ প্রথম দুইটাতে প্রথম একটা যেটা বললাম সেটাতে প্রলং হোল্ডিং ইউজ করতে পারবে, আর 3 নাম্বার যেটা বললাম সেটাতে প্রলং হোল্ডিং, আর মাঝখানে যেটা বললাম সেটা তো কি অল্টারনেট হিটিং এন্ড কুলিং, ওখানে হোল্ডিং প্রলং দরকার নেই। জি স্যার। বুঝতে পারছো? তো এটা করলে কি স্প্যারাডাইজিং এর পারপাস ছিল আমার কি? স্যার ডাক্টিলিটি বাড়বে আর ব্রিটলনেস কমে যাবে স্যার, মেশিনেবিলিটি হ্যাঁ, বাড়বে। বেশি না, এটা হচ্ছে এটার পারপাস ছিল। বুঝতে পারছো? তো এটা হলো, আচ্ছা এটা তো বুঝছো এখন যে স্প্যারাডাইজ অ্যানিলিং বা স্প্যারাডাইজিং বলা হয়। জি স্যার এটার যদি বুঝতে পারছি, স্যার। এর যদি মাইক্রো স্ট্রাকচার ড্র করতে বলি তাহলে কি ড্র করবা? স্যার এই যে স্যার কি বলে সিমেন্টাইটেড স্যার গ্রেইন গুলাকে স্যার প্লেটের মতো না করে স্যার গোল হ্যাঁ, মানে গ্লোবুলার ফর্মে গোল বলের গোল করে মতো করে। দিবা। বুঝতে পারছো? এটা জি হচ্ছে স্যার লাইটের সাথে সিমেন্টের যেগুলো থাকবে না হচ্ছে গোল গোল করে দিবা, না যে সার্কেল ড্র করে দিবা ছোট ছোট বল আকারে, জি স্যার স্ফিয়ার যেটা বলে। আর যে নিচে এখানে কিছু কথাবার্তা বলা আছে পড়ে নিও, মানে স্পেরাডাইজ করলে স্ট্রাকচার গুলো কেমন প্রপার্টি চেঞ্জ। এবার দেখো রিক্রিস্টালাইজ অ্যানিলিং এগুলো এই যে এখানে বলে দিয়েছে রিক্রিস্টাল অ্যানিলিং করলে কি হয়, যে দেখো সাফিসিয়েন্ট টাইম হিট করতে হবে কোথায় A1, মানে হচ্ছে কি এই যে আমার A1 যে লাইন এটা রিক্রিস্টাল অ্যানিলিং এ তো এই যে এইখানে আছে, তার মানে বুঝতেছো স্পেরোডাইজিং কিন্তু A1 তে যে স্পেরোডাইজেশন যেটা দেখানো হয়েছে এটা কিন্তু হচ্ছে কি A1 এর উপরে ছিল নিচেও ছিল, কিন্তু রিক্রিস্টালাইজেশন অ্যানিলিং যেটা দেখো অনেক নিচে, মানে A1 এর লাইনের মানে লোয়ার ক্রিটিক্যাল লাইনের নিচে হিট আপ করা হবে, এটা হিট আপ করে শেষ পর্যন্ত স্লো কুলিং, এটা হচ্ছে A1 লাইনের উপরে যাবে না। তো এটা দেখো সাফিসিয়েন্ট টাইম দেওয়া হবে, তারপর রিক্রিস্টালেশন হয়, নিউ স্ট্রেস ফ্রি গেইন তৈরি হবে। তার মানে হচ্ছে কি এই যে রিক্রিস্টালাইজেশন যেটা করা হবে এটার কাজ হচ্ছে কি স্ট্রেস রিলিজ করা, যে স্ট্রেস গুলো থাকে সেই স্ট্রেস গুলো রিলিভ করা, আর এটা হচ্ছে নরমালি করা হয় যে শীট রোলিং ক্ষেত্রে, শীট বা ওয়্যার এগুলো হচ্ছে রোলিং এর ক্ষেত্রে এটা করা হয়। কি এটা বোঝা গেল? জি স্যার এটা বুঝতে পেরেছি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার এই যে স্যার ওই ফুল অ্যানিলিং এর উপরে নরমালাইজেশন স্যার এইটা একটু স্যার কি জিনিস? হ্যাঁ, ওটা তো আছেই, ওটা তো ফার্দার আসবে, নরমালাইজেশন তো পরে আসছে, এটা আগে বলবো, নরমালাইজেশন পরে বলছি। এটা বোঝা গেল রিক্রিস্টালাইজেশন? জি স্যার আচ্ছা, এটা এটা মনে করো এটা কি, এটা এগুলো কিন্তু বলতে হবে একদম, মানে ডেফিনেশন কিন্তু ইয়ে করা যাবে না। দেখো এটা হচ্ছে কি লোয়ার ক্রিটিক্যাল লাইনের নিচে হিট আপ করা হবে, তুমি যদি বলো লোয়ার ক্রিটিক্যাল লাইনের উপরে বা সামথিং এরকম তাহলে কিন্তু এটা ভুল। এটা হচ্ছে মেইন ডেফিনেশন। আগের কাজ হচ্ছে কি স্ট্রেস ফ্রি রিজন, স্ট্রেসটা রিমুভ করা। এই দেখো এটা হচ্ছে স্ট্রেস রিলিফ হ্যান্ডলিং, এটাও একই। এটা দেখো বিলো A1, মানে A1 লাইনের নিচে এই যে স্ট্রেস রিলিফ হ্যান্ডলিং এখানে নিচে আছে, এটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন হ্যান্ডলিং এর মতোই সেম, এগুলো হচ্ছে স্লো কুলিং করা হয়। তার মানে হচ্ছে এখানে একটা জিনিস কি, এই যে তোমার হচ্ছে স্ট্রেস ম্যাটেরিয়ালের মধ্যে স্ট্রেস, এই যে ইন্টারনাল স্ট্রেস বা রেসিডুয়াল যে স্ট্রেস গুলো জমা হয় না, সেই স্ট্রেস গুলো দূর করার জন্য এটা করা হয়। যে রেসিডুয়াল স্ট্রেস এটা হচ্ছে মেইনলি রিমুভ করার জন্য এই কাজটা করা হয়। তো রেসিডুয়াল স্ট্রেস কখন জেনারেট হতে পারে? স্টিল তো মনে করো তৈরি করার সময় হিটিং এর অনেক সময় ডিফারেন্স হতে পারে, হিটিং এর বা থার্মাল স্ট্রেসের জন্য, মানে হিটিং প্রসেসের একটু ধরো মিসম্যাচের জন্য ওখানে ধরো হিটিং রেটের মিসম্যাচের জন্য থার্মাল স্ট্রেস জেনারেট হতে পারে। আর যখন মেশিনিং করা হয় কোল্ড ওয়ার্ক বা ফোর্জিং এই যে শেপ দেওয়ার সময় এর ভিতরে কিছু পরিমাণ স্ট্রেস জেনারেট হতে হবে, তো এইগুলো হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস হিসেবে থাকে আর কি। তো এই রেসিডুয়াল স্ট্রেস গুলো রিমুভ করার জন্য এই তোমার যে স্ট্রেস অ্যানালিং করা হবে, এটা হচ্ছে একই রকম রিক্রিস্টালাইজেশনের মতোই, লোয়ার ক্রিটিক্যাল লাইনের নিচে হিট আপ করা হবে এবং স্লোলি আর কি কুল করা হয়। এর টেম্পারেচার থাকে নরমালি হচ্ছে 1000 থেকে 1200 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। এই যে ফারেনহাইট দিলে A1 লাইনের টেম্পারেচার কত 1333 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 1000 থেকে 1200 এর মধ্যে এরকম টেম্পারেচার হিট আপ করা হয়। আর এই যে রেসিডুয়াল স্ট্রেস কি জন্য তৈরি হয় দেখো, এখানে বলা হয়েছে যে মেশিনিং কোল্ড ওয়ার্কিং বা ওয়েল্ডিং এগুলোর জন্য রেসিডুয়াল স্ট্রেস তৈরি হতে পারে। আর এখানে একটা জিনিস দিয়ে বলা হয়েছে যে অ্যানাহাইলেশন অফ ডিসলোকেশনস, ডিসলোকেশন গুলো মানে একসাথে জমা হওয়া, জড়ো হওয়া। তো ডিসলোকেশন গুলো মনে করো যত বেশি স্ট্রাকচার ভিতর থাকবে তত কি হবে, ডিফেক্ট তত বেশি জেনারেট হবে।
তো আচ্ছা ডিসঅর্ডার দিয়ে যাচ্ছি না, জাস্ট এটা বুঝলা কিনা তাই বলো, জাস্ট এই সিম্পল ডেফিনিশন গুলো বুঝলেই হবে। এটা স্ট্রেস রিলিভ করা হয় রেসিডুয়াল স্ট্রেস রিমুভ করে। দেখো এক একটা হিট ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু এক একটা পার্টসটা কি সেটা কিন্তু বলে দিতে হবে এখানে। তোমার বলতে হবে যে ধরো আপার ক্রিটিক্যাল বা লোয়ার ক্রিটিক্যাল লাইনের নিচে কত, আর যদি টেম্পারেচার ফিক্সড করে বলতে পারো সেটা তো আরো ভালো হয়। আর হচ্ছে কেন ইউজ করতে স্যার হবে, একটা কোশ্চেন তো এটা হচ্ছে স্ট্রেস। বলো। স্যার, এই যে স্যার স্যার প্রথমে আমরা স্পেরোডাইজেশন পড়লাম, তারপর রিক্রিস্টালাইজেশন অ্যানেলিং পড়লাম, স্যার স্ট্রেস রিলিফ অ্যানেলিং পড়লাম। স্যার এগুলো কি ধারাবাহিক ভাবে হতে হয়? না মানে না যে না 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 না, এগুলো হচ্ছে পার্টিকুলার হিস্ট্রির ক্ষেত্রে, যেমন এর আগেরটা যেটা দেখলেন না শিট বা রোলিং এর যে পার্টিকুলার পারপোসে যখন দরকার, ধরো রেসিডুয়াল স্ট্রেস রিমুভ করতে হলে ডিরেক্টলি তুমি অ্যানেলিং করতে পারো, বুঝতে পারছো? যেমন ধরো এই যে ইয়ার ক্ষেত্রে বলি, যেমন ফুল অ্যানেলিং যখন করছিলাম, হাইপো যখন নিছিলাম, সেখানে কি হাইপো ইউটেক্টরের ক্ষেত্রে কি কোনো প্রবলেম ছিল? হয়তো হাইপো থেকেই শেষ হয়ে যেতে পারে আমার মানে এই ট্রিটমেন্টটা, কারণ হাইপোর ক্ষেত্রে দেখো কি ফেরাইট জেনারেট হচ্ছিল, ফেরাইটে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যখন হাইপার নিচ্ছিলাম তখন প্রবলেম গুলো ছিল, তার জন্য ধরো এই যে ফার্দার প্রসেস গুলো আসতে হচ্ছে। বুঝছো নি এখনো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা অ্যানেলিং হলো, এবার দেখো নরমালাইজিং। এই যে নরমালাইজেশনের কথা বললে, দেখো নরমালাইজিং কিভাবে করা। তো নরমালাইজিং এর ক্ষেত্রে কি হয় দেখো, এই যে নরমালাইজেশন টেম্পারেচার কোথায় আছে দেখো, এই যে নরমালাইজেশনে কোনো সমস্যা নাই। নরমালাইজিংটা কোথায় করা হচ্ছে দেখো, প্রত্যেক ক্ষেত্রে হাইপো এন্ড হাইপারের ক্ষেত্রে কি এটা হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ দ্য আপার ক্রিটিক্যাল লাইন। এটা বোঝা গেল? অ্যানেলিংটা ছিল 50 ডিগ্রি ফারেনহাইট আর নরমালাইজেশনটা হবে 100 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ দ্য আপার ক্রিটিক্যাল লাইন। তো এখানে দেখো এই যে A3 বা ACM এটার উপরে গেলে কি হবে, অস্টেনাইজেশন মানে নরমালাইজিং এর সময় ফুললি অস্টেনাইট তৈরি হচ্ছে। আর তারপরে দেখো কুলিং, এখানে কিন্তু কুলিং এর একটা চেঞ্জ আছে। কুলিংটা দেখো কি কুলিং করা হচ্ছে এখানে, এয়ার কুলিং। এয়ার কুলিং কি ফার্নেস কুলিং এর চাইতে ফাস্ট না স্লো? স্যার ফার্স্ট স্যার। হ্যাঁ ফাস্ট কুলিং, তার মানে এখানে হচ্ছে নরমাল এর সময় আমরা ফাস্ট কুলিং ইউজ করতেছি, বুঝতে পারছো? তো ফাস্ট কুলিং ইউজ করার জন্য ফাইন পারলাইট তৈরি হলো, আর হার্ডনেস এটা হচ্ছে বেশি। তো এখন একটা জিনিস খেয়াল করো, দেখো আমি এর সময় বলছিলাম যে আমরা হচ্ছে নরমালি এই যে আপার ক্রিটিক্যাল পর্যন্ত যাবো না, হাইপারের ক্ষেত্রে এই যে যখন ফুল অ্যানিলিং করলাম, কিন্তু এখানে আমি নরমালাইজ চলে গেছি মানে তোমার হচ্ছে আপার ক্রিটিক্যাল লাইন ক্রস করে। তো এখানে হচ্ছে অ্যানিলিং এর প্রবলেম গুলো কেন হবে না, এটা হচ্ছে এই কুলিং এর জন্য, ফাস্ট কুলিং এর জন্য, বুঝতে পারছো? ম্যাটেরিয়ালটা যদি ফাস্ট কুল করা হয় তাহলে হচ্ছে কি এই যে অ্যাটম গুলো বা মলিকুল গুলো যেই পজিশনে ধরো আমার বসার কথা ছিল সেই পজিশন গুলো বসার কি পার্টিকুলার সময় পায় না, বুঝতে পারছো? ধরো মনে করো কার্বন যে মনে করো বিসিসি স্ট্রাকচার ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিয়াল সাইটস গুলোতে যাওয়ার কথা ছিল, যদি আমি ফাস্ট কুলিং করি সেই সময়টা পাচ্ছে না, তার মানে হচ্ছে কি পার্টিকুলার ওর যে মনে করো রেসপেক্টেড যে পজিশন ছিল সেই পজিশনে যেতে পারে না। তো এই ফেনোমেননটা এখানে হয়। তো দেখো এখান থেকে যদি আমি কুল করি, মনে করি যে নরমালাইজিং এখান থেকে আমি যদি কুল করে নিচে আসি, তাহলে এখানে মাঝখানে কি সিমেন্টাইট তৈরি হওয়ার কথা না? জি স্যার। কিন্তু হচ্ছে এখানে যে ফাস্ট ইয়া হওয়ার জন্য তোমার যে কুলিং রেটটা অনেক বেশি ফাস্ট, মানে এয়ার কুলিং খুব ফাস্ট কুলিং করার জন্য এখানে যে সিমেন্টাইট যেটা তৈরি হবে, সিমেন্টাইটের পরিমাণটা খুব কম, অল্প পরিমাণ, সিমেন্টাইট খুব একটা বেশি তৈরি হবে না এই জন্য। জি স্যার। বোঝা গেল? তার মানে হচ্ছে এখানে ফাস্ট কুলিং ইউজ করার জন্য আমার কি তৈরি হওয়ার কথা ছিল, প্রোইউটেটেড সিমেন্টাইট। তো এই প্রোইউটেটেড সিমেন্টাইটটা তৈরি না হয় ডিরেক্টলি এই যে অস্টেনাইট ট্রান্সফরমেশন, মানে অস্টেনাইট থেকে ডিরেক্টলি এখানে হচ্ছে তোমার হচ্ছে সিমেন্টাইট আর হচ্ছে কি তৈরি হওয়ার কথা, পারলাইট, ঠিক আছে, ফাইন পারলাইট। ফাস্ট কুলিং করার জন্য প্রোইউটেটেড সিমেন্টাইট এখানে আমার তৈরি হবে না। তার মানে আমার স্ট্রাকচার এখন কি দেখো ফাইন হয়ে গেছে, পারলাইটটা আমি যেটা পাইছি সেটা কি ফাইন পারলাইট না? তো ফাইন পারলাইট এটা আমার ডিজায়ার্ড স্ট্রাকচার। তাহলে হচ্ছে কি এখন আমি বলতে পারি না যে নরমালাইজিং আমার হতে পারে কি ফাইনাল হিট ট্রিটমেন্ট স্টেপ? কেন তোমরা কি বুঝতেছো না? মানে এখানে তোমার অ্যানিলিং এর ক্ষেত্রে কি সমস্যা ছিল বলো তো, হাইপারের ক্ষেত্রে ওখানে সিমেন্টাইট বেশি যেন তৈরি হচ্ছিল, মানে স্লো কুলিং করলে সিমেন্টাইট স্ট্রাকচারটা গ্রো করে ফেলে হার্ড এন্ড ব্রিটল হচ্ছিল, কিন্তু এইখানে আমার কি সিমেন্টাইট নেটওয়ার্কটা তৈরি কম হচ্ছে, মানে হচ্ছে না একেবারে বলতে গেলে। ফাস্ট কুলিং এর জন্য ডিরেক্টলি অস্টেনাইট টু পারলাইট ট্রান্সফরমেশন হচ্ছে। তো এই জন্য আর পারলাইট যেটা তৈরি হচ্ছে সেটা ফাইন পারলাইট, মানে হচ্ছে এখানে সিমেন্টাইটের ডোমিনেশন নাই, বুঝতে পারছো? এই জন্য স্ট্রাকচার বেশি, ডাক্টিলিটি এবং টাফনেস অনেক বেশি আছে, মানে এটা নিয়ে তোমার যে মেশিনেবিলিটি এই স্টিলের ভালো আছে। তো এই জন্য তো আমার অ্যানিলিং এর প্রবলেমটা নাই, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে এখানে বলা যায় যে নরমালাইজিং কুড বি দ্য ফাইনাল হিট ট্রিটমেন্ট স্টেপ। স্যার আমাদের তো নরমালি ফাস্ট কুলিং করলে আমরা শুনছি যে মানে কোর্স পার্টিকেল আর কি হয়, বড় পার্টিকেল হয়, এখানে কেন স্যার ফাইন পার্টিকেল হইলো? না ফাস্ট কুলিং করলে ফাইনাল ফাস্ট কুলিং না, তোমরা যদি ফাস্ট যদি এটা হিট ইয়ে করা টেম্পারেচার যদি বাড়ানো হয়, কুলিং এর সাথে তো এরকম রিলেশন নাই,
ফাস্ট কুলিং করলে যে কোর্স পার্টিকেল তৈরি হয় কথা শুনছো? ফাস্ট কুলিং করলে তোমার হচ্ছে এটা ইজি হতে পারে যে স্ট্রাকচারটা ডিজঅর্ডার হয়, মানে হচ্ছে যে পজিশনে যেটা যাওয়ার কথা ছিল সেই পজিশনে তোমার অ্যাটম গুলো যায় না, বুঝতে পারছো? মানে ইকুইলিব্রিয়াম ব্যালেন্স আছে না। বাট কুলিং এর সাথে তো গ্রেইন সাইজের সমস্যা, গ্রেইন সাইজের ইয়েটা হচ্ছে তোমার হিটিং এর সাথে, মানে টেম্পারেচারটা ম্যাক্সিমাম টেম্পারেচারটা কত নিচ্ছে সেটার সাথে রিলেটেড থাকে। যে টেম্পারেচার বাড়ালে, হ্যাঁ টেম্পারেচার বাড়লে তোমার হচ্ছে গ্রেইন সাইজটা বাড়ে। এটা কি এটা তো ডাক স্যার, এটা তো ডাক্টিলিটি অনেক কম হবে, মানে ফাস্ট কুলিং যেহেতু করা হচ্ছে। ডাক্টিলিটি, হ্যাঁ ডাক্টিলিটি একটু এখানে হচ্ছে ডাক্টিলিটি পার লাইটে দেখো একটা জিনিস কি, ফাইন পার লাইট তৈরি হচ্ছে না, ফাইন পার লাইট তৈরি হলে ডাক্টিলিটি কম হবে কেন? কোর্স এন্ড ফাইন যখন পার লাইটে ফাইন তৈরি হলে ডাক্টিলিটি ওটা বাড়বে, তো ডাক্টিলিটি কমবে না। আচ্ছা স্যার, আচ্ছা হ্যাঁ স্যার, সিমেন্টাইট থাকলে ডাক্টিলিটি কমে যেত স্যার। ঠিক আছে। সিমেন্টের অ্যামাউন্ট যদি বেশি থাকে, মানে সিমেন্টের নেটওয়ার্কটা যদি তোমার বেশি থাকে আছে পার লাইটের ভিতর, মানে তখন হচ্ছে এটা পারবে। তো এখানে তো আর পার লাইটের যে স্ট্রাকচার এটা হচ্ছে ল্যামেলার, কোর্স হচ্ছে ফাইন পার লাইট, দেখবা যে ওখানে বলা আছে যে ল্যামেলার ফাইন পার লাইট, হ্যাঁ গ্রেইন তৈরি হয়। তো আর পার লাইটের ভিতর হচ্ছে পার লাইট বেশি পরিমাণ যদি ফাইন তৈরি হয়, ওখানে হচ্ছে তোমার যে ইয়েটা হবে, মানে সফটনেস বা হচ্ছে তোমার টাফনেসটা হচ্ছে বেশি হবে, ডাক্টিলিটি বাড়বে। জি স্যার। এখানে দেখো এই যে হাইপো ইউটেক্টরের ক্ষেত্রে নরমালাইজিংটা করা হয় যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তো সেন্টিগ্রেড দিয়ে বলেছে, আর তোমরা যদি ফারেনহাইট দিয়ে ব্যাখ্যা করো তাহলে হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট হবে, বুঝতে পারছো? এখানে দুইটা এর ক্ষেত্রে একই। তাহলে হচ্ছে নরমালাইজিং করা 100 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ, আর অ্যানালিং করা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট অ্যাবভ তারপর ক্রিটিক্যাল লাইন। এই যে এখানে দেখো লাস্টের এই যে এখানে বলা হয়েছে, দেখো এই যে ফাস্ট কুলিং করার ফলে due to faster cooling a cementite does not form a continuous film along a grain boundary, মানে গ্রেইন বাউন্ডারি along এ হচ্ছে কন্টিনিউয়াস এটা ফিল্মটা তৈরি হতে পারে না, বুঝছো? এই জন্য আর কি এটা হচ্ছে এর অ্যামাউন্টটা কমে যায় আর টাফনেসটা এখানে বাড়ে। আচ্ছা নরমালাইজিং তো বুঝলা এখন? স্যার বাতাস না ইউজ করে স্যার পানি টানি ইউজ করলে হবে না স্যার? না, পানি দিলে ওটা বেশি আরো বেশি ফাস্ট ইউজ হবে। পানি তো মানে ওয়াটার কুলিং তুমি যেটা বলছো না, ওয়াটার কুলিং তো আরো বেশি ফাস্ট। হ্যাঁ এয়ার কুলিং ধরো ওয়াটার কুলিং বা সল্ট বাথ যদি ইউজ করো ওগুলো হচ্ছে র্যাপিড ফাস্ট কুলিং, ওটাও ইউজ করা হবে স্টিল, ওটা ফার্দার আছে মার্টেন সাইডের ক্ষেত্রে। ওটাও সবকিছুই আসবে তোমাদের এগুলো। তো এটা মনে রাখবা, নরমালাইজিং বললে এয়ার কুলিং আর অ্যানেলিং বললে ফার্নেস কুলিং, বুঝতে পারছো? এইখানে কিন্তু বলে দিতে হবে পার্টিকুলারলি। জি স্যার। এখানে হচ্ছে সামারি দেওয়া হয়েছে, দেখো কে মানে ওই আগের বিষয়গুলো কোনটা কোথায় করা হয় সবটার ক্ষেত্রে। যে নরমালাইজেশন, স্পেরিডাইজেশন, এই যে স্ট্রেস রিলিফ, ক্রিস্টালাইজেশন, ফুল অ্যানিলিং দাও। স্যার বুঝছি এখানে হচ্ছে এটা। টোটাল সামারি আর কি হাইপো আর হাইপারের ক্ষেত্রে। তো হাইপো আর হাইপার এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো। আচ্ছা স্যার, স্যার ফুল অ্যানিলিং কেন বলা হচ্ছে স্যার? শুধু অ্যানিলিং বললে কি প্রবলেম ছিল স্যার? ফুল অ্যানিলিং যে ধর এই টোটালি বলেছে অ্যানিলিং প্রসেসটাকে 4টে পার্টে ভাগ করছে, তো এই জন্য মনে এটার নাম বলছে আর কি একটা ফুল অ্যানিলিং। ওইভাবে কোনো কারণ নাই এটা আর কি, আচ্ছা স্যার। প্লাস 4টে পার্টে ভাগ করা তো এই জন্য হয়তো ওইটা নাম দিচ্ছে একটা ফুল অ্যানিলিং। আচ্ছা আচ্ছা স্যার এটা আর আজকে পড়াবো না, এটা পড়াতে এটা দেখাইছেন স্যার আগে একবার। না না ওইটার সাথে দেখো এই পরে আবার আছে তোমার এটা। তোমাদের যে কুলিং কার্ভ যেটা দেখাইছি না, এটা তো পিওর আয়রনের। আমি যদি স্টিলের কুলিং কার্ভ হয় তাহলে কেমন হবে ওটা দেখাতে চাইছিলাম। আচ্ছা নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে তো শেষ, আজকের ক্লাস এখানেই শেষ তোমাদের। স্যার আজকের রেকর্ডটা কি স্যার পাওয়া যাবে স্যার? খুব ভালো হতো স্যার তাহলে। আচ্ছা ঠিক আছে, রেকর্ড দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা কার কোন কোশ্চেন আছে? না স্যার কোশ্চেন নেই স্যার, মোটামুটি সবই তো স্যার বললেন স্যার। কোশ্চেন নাই মানে কি তোমরা বুঝো নাই? হ্যাঁ তোমরা যদি ঠিক মতো বুঝতে পারতো তাহলে কোশ্চেন থাকতো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট কবে তাহলে যদি পরীক্ষার ভিতরে আর কি দেখা দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের রোল নাম্বার গুলো কি ইয়াতে লিখে দাও, চ্যাটে দিয়ে দাও। তোমাদের পরীক্ষা কি 7 তারিখে নাকি? স্যার রোল 32 আমাকে ফোন দিছিল স্যার, ওর বাসা নাকি স্যার কারেন্ট নাই। আচ্ছা লিখে দাও, কারেন্ট নেই তুমি লিখে দাও। জি স্যার 7 তারিখ থেকে পরীক্ষা স্যার। আচ্ছা ইয়ে আছে কি সাদনান আসো?
শাবনান নাই? এই এই কথাগুলো আমি বলতে পারবো না। যার সমস্যা হচ্ছে তোমরা লিখে দাও তো। তোমাদের এত সুযোগ দেওয়া হচ্ছে, মানে চেক করি না, তাহলে তোমাদের প্রবলেম। তাহলে হচ্ছে তোমাদের একটা কথা বলি, এই ক্লাসগুলো হচ্ছে রেকর্ড হচ্ছে, বুঝতে পারছো? মানে তোমরা হচ্ছে কে কতবার বের হয়ে যাও, এটা আবার নতুন করে আসো বা জয়েন করো, সবগুলো কিন্তু রেকর্ড আছে। একদিন তোমাদেরকে এটা দেখাবো যে কিভাবে এটা প্রসেস। চাইলে তোমরা যে এই যে ক্লাস না করেও কেউ যদি শেষের দিকে এসে তুমি যদি মানে এখানে রোল নাম্বারটা লিখে দাও, এটা কিন্তু আমি ধরতে পারবো। করবা তার কিন্তু মানে আর কি সব অ্যাটেন্ডেন্স বাদ যাবে। স্যার এত কড়াকড়ি করেন না স্যার। না আপনারা তো, তোমার কি বলবো, এটা তো তোমার ফাইজলামি নাকি? তুমি পুরো ক্লাস করবে না, শেষের দিকে এসে বা অন্য কেউ তোমার রোল নাম্বার লিখে দিবে, এটা তো হবে না। তোমাদেরকে একদিন দেখাবো যে এটা কিভাবে হয়। সব কিন্তু রেকর্ড করা মনে হচ্ছে তোমার এখানে সবই। তুমি কত মিনিট ধরে ছিলা, ধরো একবার তুমি এখান থেকে লগ আউট করে নিয়ে গেলা, যদি এর আগে ধরো 10 মিনিট 15 মিনিট ছিল, ওই টাইমটা এখানে উল্লেখ হবে। আবার যদি লগ ইন করো যে নেক্সট টাইম তুমি কতক্ষণ ছিল, সব কিছু কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। নেক্সট ক্লাসে এটা দেখাবো তোমাদেরকে, তাহলে হচ্ছে তোমাদের একটু ভয় লাগবে। তাও আচ্ছা ঠিক আছে, সবাই রোল নাম্বার লিখে দিছো না? চলো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমার হচ্ছে নেক্সট কি ক্লাসে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, ভালোভাবে প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।